তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হলো না। গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা আজ কাছে পেয়েছি। তিনি হলেন পূজনীয় শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দজি মহারাজ। তার আগে আমি দুই একটি কথা বলবো। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি রামকৃষ্ণ সংঘের পঞ্চাদশ সংঘাধ্যক্ষ, বেলুড় মঠের একটি প্রধান স্তম্ভ। বেলুড় মঠে তিনি যখন সহ সম্পাদক ছিলেন তখন আমি মহারাজের সান্নিধ্যে এসেছি। মহারাজকে তখন বলা হতো বেলুড় মঠের সিংহ। বাইরে থেকে মনে হতো তার কাছে যাওয়া খুব দুঃসাধ্য, যার সাহস হতো না কারো। কিন্তু একবার যদি কেউ ভিতরে ঢুকতে পারত তখন তিনি অমৃতের সন্ধান পেয়ে যেতেন। ঠিক যেমন নারিকেল বাইরে কঠিন, ভিতরে নরম। তাই পূজ্যপাদ মহারাজ আমার জীবনেও প্রথম গুরু। তিনি আমার কাছে চিরস্মরণীয়। এই স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে তাই মাঝে মাঝে আজ এই রকম বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আরেকটু বেশি করে স্মরণ মনন করার জন্য এই সুযোগ। আর এই সুযোগের মাধ্যমে যিনি একমাত্র আমার কাছে মনে হয়েছে সুযোগ্য স্মৃতিকার, প্রত্যক্ষ দ্রষ্টার কাছে, তাই আমাদের বিনম্র নিবেদন আজকের এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে মহারাজকে চরণে আমাদের আন্তরিক নিবেদন। তার অন্তরের যে বাণী, সেই বাণী আমাদের সকলের অন্তর অমৃতের কথায় পরিপূর্ণ করে উঠুক, এই প্রার্থনায় মহারাজের কাছে জানাচ্ছি। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। মহারাজের চরণে আমাদের সকলের তরফ থেকে শতকোটি প্রণাম জানাই। নমস্কার। নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। প্রভু আমার, প্রিয় আমার, পরম ধনকে আজ যাই করো প্রভু, মরে ছাড়িও না কভু। এই মম ভরসাকে গো, সুখে রাখো দুঃখে রাখো যে বিধান হয়। আজকে যার স্মৃতিচারণ করবার জন্য আমাকে ডাকা হয়েছে, তার কথা আমার পক্ষে বলা খুব মুশকিল। আজ সকালে স্বামী সিদ্ধেশানন্দজি আমাকে ফোন করেছিলেন, আজকের বিষয়টার নাম আমি দেব। উনি বললেন মাতৃস্নেহ। আমি একটু ভয় পেয়ে গেলাম। মাতৃস্নেহ সম্বন্ধে, যার সম্বন্ধে বলবো, ওই বললেন সিংহের মতো। সিংহকে মা ভাবা বড় মুশকিল, কিন্তু তার পদের যে শব্দটি স্নেহ, সেটি কিন্তু সকলের মধ্যেই আছে। এই যে স্নেহ, সেই স্নেহটি একটি ভাব, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অথচ সিদ্ধেশানন্দজি বললেন মাতৃস্নেহ কার? স্বামী আত্মস্থানন্দজির মাতৃস্নেহ সম্পর্কে আমাকে বলতে হবে। আমি ব্যক্তিগতভাবে যে কথা সুকুমার বলল, বোধহয় এখন যারা জীবিত আছেন একমাত্র তার পরিবারের দুটি বোন ছাড়া, তার পূর্বাশ্রমের পরিবার দুটি বোন ছাড়া
এত বেশি দিন আর তাকে বোধহয় কেউ দেখেনি। আমি যতটা কাছে থেকে যতদিন পুরনো অবস্থা থেকে তাকে দেখেছি, 1946 সাল, তখন আমার 13 বছর বয়স। ওর বয়সেরও বোধ হয় 25-26 হবে। সেই সময় তার স্মৃতি আজকে 88 বছর বয়সে টেনে আনা একজন খুব অন্তরঙ্গ মানুষের স্মৃতি, অন্তরঙ্গ স্মৃতি চালনা করা সহজ নয়। কারণ স্নেহ এমন একটি জিনিস যেটিকে ভাষায় প্রকাশ করা যায় না, অথচ সেই দুঃসাধ্য কাজ করবার জন্যই শ্রীমান সুকুমার মহারাজ আমাকে আজকে নিমন্ত্রণ করে এনেছেন। আমার দেখে ভালো লাগছে এই ছোট্ট জায়গায় এত ভক্তেরা এসেছেন মহারাজের কথা শুনবার জন্য। আমিও সেই কথা বলবার জন্য খুবই উৎসুক, কিন্তু এই বুড়ো বয়সে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা ইমোশন। সেই ইমোশনকে সামলানো আরো কষ্টকর। আমি মহারাজকে প্রথম দেখি 46 সালে, তখন আমার বলেছি 13 বছর বয়স। শেষ মধ্যে আত্মস্থানন্দ মহারাজ, তার নাম ছিল শান্তি চৈতন্য, ছিপছিপে চেহারা, খুব ভরসা, রোল গোল্ডের চশমা চোখে, একটা ফতুয়া গায়ে দিয়ে তাকে দেখেছিলাম সরকারি আশ্রমেতে। তিনি তখন স্বামী বিবেকানন্দ মহারাজের সেবক। আমি পিছিয়ে যাবো আরো, শুধু এই প্রথম দিনটি ঘটনা বলার পরে। স্বামী বিবেকানন্দ মহারাজ বেলুড় মঠের প্রেসিডেন্ট। তিনি সামলাতাল থেকে নামতেন ডিসেম্বরে, মায়ের তিথি পুজোর আগে। ঠাকুরের তিথি পুজোতে সন্ন্যাস দিয়ে ফিরে যেতেন। সঙ্গে তার তখন 6-7 জন সেবক, স্বামী শ্রদ্ধানন্দ সেক্রেটারি, শান্তি চৈতন্য সেবক, অনাদি মহারাজ, গুন্ডা গৌর মহারাজ। তখন সব এইসব বিশেষণ দেওয়া হতো। খুব হেলদি হলে তার নাম হতো গুন্ডা, কারো কানে একটা ফুটো ছিল তার নাম কান ফাটা। এই গৌর ছিল দুজনই বেরিয়াম মাঝে সেবক। একজন ছিল কান ফাটা গৌর, একজন গুন্ডা গৌর। কান ফাটা গৌর মানে খুব হেলদি। এই দুজনকে 1944-এ বিরজানন্দ মহারাজ সেবায় নেন। অনাদি মহারাজ, গুন্ডা গৌর মহারাজ, শান্তি চৈতন্য মহারাজ আর যতীন মহারাজ, 4 জন সেবক, সেক্রেটারি স্বামী শ্রদ্ধানন্দ। এই নিয়ে মহারাজ নামতেন। তার আগে 45-এ সত্যকৃষ্ণ মহারাজের শান্তি চৈতন্য নাম হয়েছে, ব্রহ্মচর্য হয়েছে। ব্রহ্মচর্যের পরে সেই বছরই তিনি সারদাকে আসতে পারেননি। তার একটা অলিখিত নিয়ম ছিল, তিনি যখন বিরজানন্দ মহারাজ নামতেন সামলাতাল থেকে মঠে, একবার তিনি তার মাকে দেখতে দিতেন ভায়া সারগাছি। তার মা তখন ছিলেন জিয়াগঞ্জে, মুর্শিদাবাদ জেলার একটা বর্ধিষ্ণ অঞ্চল জিয়াগঞ্জ। সেখানে ওদের বাড়ির নাম ছিল গির্জাঘর কুটি, খুব পুরনো মস্ত বড় বাড়ি। সেই ওর মা তখন বৃদ্ধা মা তখন আছেন, তার বাবা তখন আছেন। ওদের সঙ্গে আমার একটা পারিবারিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওর বাবা পণ্ডিত রামনারায়ণ দত্ততীর্থ, আমি তাকে জ্যাঠামশাই বলতাম। আমি থাকতাম সদরে, সদর শহর বহরমপুর, আর ওদের জিয়াগঞ্জ আমাদের ওখান থেকে প্রায় 20-25 মাইল দূরে। সত্যকৃষ্ণ মহারাজ সামলাতাল থেকে নেমে মঠে আসার পরে ডিসেম্বর মাস 1946 তিনি সারগাছি এসেছেন। সেই প্রথম আমি ওকে দেখলাম গণেশ মহারাজের কাছে। আমার জীবনে আমার গুরু স্বামী বিবেকানন্দ, তার সঙ্গ খুব বেশি আমি করতে পারিনি, কারণ খুব ছোট ছেলে। আমার দীক্ষা হয়েছিল 15 বছর বয়সে। এত ছোটতে ওই রকম রাজবাড়ির মানুষ, মহাপুরুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। তার কৃপায় তার কাছ থেকে ইষ্টমন্ত্র লাভ করেছি।
কিন্তু একটা সম্ভ্রম মিশ্রিত ভীতি বা সংকট ছিল। ওই রকম বিরাট দাঁড়িয়ালার চেহারা মানুষের কাছে সহজে গিয়ে তখন 15 বছরের একটা কিশোর গিয়ে সহজে যাবার মতো সাহস ছিল না আমার। কিন্তু আমি যে পরিবারে জন্মেছিলাম সেই পরিবারের সকলেই, বিশেষ করে আমার বাবা মা, তারা ওঠের খুব ঘনিষ্ঠ ছিলেন, খুবই ঘনিষ্ঠ। আর আশ্চর্য, আমাদের দীক্ষাও একসঙ্গে হয়, বাবা মা আমি, আমরা 2 ভাই। এই দীক্ষার পেছনে সত্যকৃষ্ণ মহারাজের অবদান অসীম। আমার গুরুর পরেই আমার জীবনে যার প্রভাব সব থেকে বেশি তিনি স্বামী প্রেমেশানন্দ। 36 আমি প্রেমেশ মহারাজের কাছে প্রথম যাই, আর প্রেমেশ মহারাজের কাছেই সত্যকৃষ্ণ মহারাজকে আমি প্রথম দেখি। 36 মার্চ আমি যাই, 36 ডিসেম্বরে সত্যকৃষ্ণ মহারাজ সামলাতাল থেকে ফিরে চিয়াগঞ্জে তার মার কাছে যাবার আগে প্রেমেশ মহারাজের কাছে আসেন। এটা ছিল তার অলিখিত নিয়ম। প্রায় প্রত্যেকবারই যখন নামতেন সংলাতাল থেকে, একবার তার মাকে দেখে আসতেন, মা বাবাকে। চিয়াগঞ্জে যাবার পথে আর আসার পথে সারগাছিতে দেখা হতো। আমি 54 পর্যন্ত এই মহারাজকে পেয়েছি। 54 তারা কিন্তু 51 আমাদের শরীর চলে গিয়েছে, কিন্তু সত্যকৃষ্ণ মহারাজ আসতেন মাঝে মাঝে। এখন আজকে আমার ব্যক্তিগত স্মৃতিটা করবার আগে তার বাবার মুখ থেকে আমি তার জন্মের আগে, জন্মের সময়কার কিছু কিছু কথা আমি স্মরণ করি। তার বাবা পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ অসাধারণ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। তখনকার ব্রাহ্মণ সমাজে তিনি খুব নাম করা একজন নেতাই বলবো ছিলেন। হাওড়া সমাজের, পণ্ডিত সমাজের তিনি সভাপতি ছিলেন এক সমাজে। সেই তিনি দিনাজপুরের রাজার সভা পণ্ডিত, তাদের প্রথম সন্তান সত্যকৃষ্ণ। একটা কথা অনেকেই জানেন, হয়তো জানেন না, এদের এই পরিবার, সত্যকৃষ্ণ মহারাজের বাবা মা, এদের পরিবার ছিল অদ্ভুত একটা সঙ্গম এদের জীবনে, ধর্মীয় সঙ্গম। তার বাবা পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ ছিলেন বিখ্যাত শ্রী চৈতন্যের পার্ষদ গদাধর পণ্ডিতের বংশধর। আর তার মা ছিলেন এই চৈতন্য পার্ষদ অদ্বৈত বংশের বিজয় কৃষ্ণ গোস্বামী, নাম নিশ্চয়ই জানেন, ঠাকুরের কাছে তিনি যেতেন। বিজয় কৃষ্ণ গোস্বামী ভাইজি তার মা ছিলেন। সুতরাং তার জীবনে এই বিখ্যাত 2টি বৈষ্ণবাচার্যের বংশের স্রোত মিলিত হয়েছিল। তিনি সেই সঙ্গমের বিশিষ্ট ফল, গদাধরাচার্য আর অদ্বৈতাচার্য। সেই প্রথম সন্তান পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থের সত্যকৃষ্ণ। কিন্তু সত্যকৃষ্ণের জীবনে প্রথম বেশি দিন তিনি তার মাতৃস্নেহ পাননি। খুব অল্প বয়সে, খুব শৈশবে, একেবারে খুব ছোট অবস্থায় তার মা মারা যান। মা মারা যাওয়ার ফলে তার পণ্ডিত বাবা রাজসভায় তার যেতে হতো এই শিশু সন্তানকে দেখবার জন্য। চিন্তায় তিনি তার পত্নীর পরের বোনটিকেই বিয়ে করেন। সত্যকৃষ্ণ মহারাজের মা ছিলেন, এই পরে তিনি ছিলেন ওনার মাসি। মাসির কাছে তিনি মানুষ হন। মায়ের প্রথম স্ত্রী পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থের প্রথম স্ত্রী, একমাত্র সন্তান সত্যকৃষ্ণ মহারাজ। তারপরে তার আরো 6টি ছেলে, 3টি মেয়ে হয়। সব সত্যকৃষ্ণ মহারাজের 7 ভাই, 3 বোন। আরো আশ্চর্য, এই 7 ভাইয়ের মধ্যে 4 ভাই সাধু, 1 ভাই, 1 বোন সন্ন্যাসিনী। এটা সবারই সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ যোগ ছিল। সত্যকৃষ্ণ মহারাজের পরে তার মাসি তিনি মা হলেন। তার প্রথম সন্তান নিত্যকৃষ্ণ, তার নাম ছিল যুক্তানন্দ, আমরা পানুদা বলতাম। পানুদার পরের ভাইয়ের যার নামটাই মনে আছে খন্টুদা। খন্টুদার পরে হচ্ছে মনীন্দ্র কৃষ্ণ, তিনি সন্ন্যাস নিয়েছিলেন, তার নাম হয়েছিল কালী কৃষ্ণানন্দ, তিনিও বিরজানন্দের স্বামী শিষ্য।
কালী কৃষ্ণানন্দ পরেই এক মন, তার নাম ছিল আরতি। আরতি আর আমি একসঙ্গে করতাম। আশ্চর্য, আরতি মহরপুর গার্লস কলেজে করতো ইংলিশ অনার্স, আমি করতাম পুরুষদের কলেজে, আমার ছিল বাংলায় অনার্স। আর সেই আরতি পরে সন্ন্যাসিনী হলেন, তার নাম হলো অচ্যুত প্রাণা, আমার নাম হলো অচ্যুতানন্দ। এক অদ্ভুত যোগাযোগ। সেই তারপরে পরের ভাইয়ের নাম হচ্ছে সৌরেন্দ্র কৃষ্ণ, তিনি সন্ন্যাসী হয়েছিলেন, তার নাম হলো গোপেশ আনন্দ। তারপরের ভাই প্রীতিন্দ্র কৃষ্ণ, তার ডাকনাম ছিল, এই সৌরেন্দ্র কৃষ্ণের নাম ছিল তোতা, বাকি নাম তোতা বা তোতো। তারপরের ভাইয়ের নাম প্রীতিন্দ্র কৃষ্ণ, নাম ছিল ময়না। ছোট ভাই ছিল এই জিতেন্দ্র কৃষ্ণ, তাকে ডাকতাম দোথু। আর তিন বোন, বড় বোন আরতি, তারপরে ভারতী, তারপরে তার মনে নেই। এখন এই দুটি বোন বেঁচে আছে, এই দুটি বোনই তার পুরোনো খবর বলতে পারে। তারপরেই বোধ হয় অচ্যুতানন্দ, সেই 46 সাল থেকে। 37 মাসে আমি যখন দেখলাম 46 সালে, পেশমায় আমাকে বললেন, তুমি তো একে প্রথম দেখছো? হ্যাঁ। তখন আমাকে 37 মাস একটা অদ্ভুত কথা বলেছিলেন, তুই বলে, তুই আমাকে প্রথম দেখলি ঠিক, কিন্তু তোর কথা আমি জানি। একটু ভেলা চোখা খেয়ে গেলাম। আমি তো আপনাকে প্রথম দেখলাম, আপনি আমার কথা কি করে জানলেন? তুই পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থকে চিনিস? হ্যাঁ। তিনি চিরাগঞ্জ থেকে যখন বহরমপুরে আসতেন, কিছুদিন বহরমপুর গার্লস কলেজে পড়িয়েছিলেন সংস্কৃত পণ্ডিত, তখন আমাদের পূর্বাশ্রমের বাড়িতে আসতেন। তার হাতে একটা লাঠি থাকতো, ব্যাঁকালো বাঁশের লাঠি, বেতের লাঠি, ব্যাঁকালো লাঠিটা। আমি জিজ্ঞেস খুব ঠিকঠাক থাকতেন পণ্ডিত, সেইকালে পণ্ডিতের মতো, 19 পর্যন্ত কাপড়, গায়ে খুব লম্বা, খুব ভরসা, টকটকে চেহারা। এই বাপের রংটি এদের 7 ভাই পেয়েছিলেন, মাও ছিলেন খুব ভরসা। ওই লাঠিটা, বাঁকানো লাঠিটা দেখবেন, যখন যখন হাতে দেখতাম এই লাঠি, চিরাগঞ্জ থেকে আসতেন কোনো কাজে বহরমপুরে, একবার আমাদের বাড়িতে পূর্বাশ্রমে আসা তার চাই। তখন আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তাকে, আচ্ছা জ্যাঠামশাই, এই লাঠিটা এত পুরোনো লাঠি আপনি কেন রেখেছেন? তখন আমাকে বল, তখন আমার দীক্ষা হয়নি। তখন আমাকে বলেন, লাঠিটা কি জানিস? আমি কেলুর মঠে একবার ভাগবত পাঠ করেছিলাম, স্বামী বিরজানন্দ সেই ভাগবত পাঠের শ্রোতা ছিলেন। আমার ভাগবত শুনে তিনি খুশি হয়ে তাঁর হাতের লাঠিটা আমাকে দিয়েছিলেন, এটা স্বামী বিরজানন্দের লাঠি। বলে লাঠি আমার মাথায় 3 বার ঠুক মারলেন। আর সেই লাঠি ঠেলায় কোথায় আমার বিরজানন্দের কাছে দীক্ষা হয়েছিল। 70 মাস আমাকে প্রথম বললেন, আমি তোকে চিনি, তুই যার নাম করলি পণ্ডিত রামনারায়ণ তর্কতীর্থ, তার মুখেই তোদের বাড়ির কথা শুনেছি। সেই যে প্রথম দেখা, তখনই ওই একটা ছোট্ট শব্দ তুই, এই তার মধ্যে দিয়ে তার যে স্নেহ, তার যে ভালোবাসা, তার আস্বাদ আমি পেয়েছিলাম। রমেশ মাঝের কাছে ছোট থেকে আসতে, কিন্তু কোনোদিন তুই বলেননি আমাকে। অন্য কোনো সাধুই আমাকে তুই বলেননি। একমাত্র 70 মাঝ আমাদের বলেছিলেন তুই, আর তোকে আমি চিনি। সেই সত্যকৃষ্ণ মহারাজ তার জন্মের পরেতেই ধীরে ধীরে তার বাবা মা, এই বৃদ্ধপক্ষের মা, দুজনের স্নেহে, প্রথমত মামরা ছেলে বলে খুবই আদর যত্ন তিনি পেয়েছিলেন। যত বড় হতে লাগলেন, তার বাবার দিকেও, তার বাবার মুখ থেকে শোনা, যত বড় হতে লাগলেন ততই তার মধ্যে একটা অদ্ভুত কি একটা অজানা জিনিসের প্রতি আকর্ষণ তার মধ্যে ছিল। পণ্ডিত মশাই বা জ্যাঠামশাই, তাই ছোট থেকেই লক্ষ্য করতাম সত্যকেষ্টের মধ্যে একটা কিরকম যেন ভাব। সেই সত্যকেষ্ট একবার খুব অসুস্থ হয়ে পড়লো, ভীষণ মরণাপন্ন। তখন পণ্ডিত মশাই কোন একটা সভায় গিয়েছেন, সেই সভায় দিনাজপুর আশ্রমের তিনি অধ্যক্ষ, তখন স্বামী গদাধরানন্দ, আমি তাকে দেখেছি।
তো দেখেছি নয়, তার কাছে গিয়েছে অনেকবার পরে। সেই গদাধর মহারাজ তখন দিনাজপুর আশ্রমের অধ্যক্ষ, তিনিও সেই সভায় এসেছেন। এই পণ্ডিত মশাইয়ের মনটা খুব খারাপ দেখে গদাধর মহারাজ জিজ্ঞেস করলেন, পণ্ডিত মশাই আপনার মুখটা তো ভার কেন? তখন পণ্ডিত মশাই বললেন, আমার বড় ছেলে খুব অসুস্থ, মনটা সেই জন্য চঞ্চল। তখন গদাধর মহারাজ বললেন, আমাকে নিয়ে যাবেন, আমি আপনার ছেলেকে দেখবো। এই প্রথম গদাধর মহারাজের মুখেও শুনেছি, পণ্ডিত মশাইয়ের মুখেও শুনেছি, শ্রীরামকৃষ্ণ যেন স্বয়ং গদাধর মহারাজের রূপ দিয়ে ধরে সত্যকৃষ্ণের সামনে এসে উপস্থিত হয়েছিল। গদাধর সত্যকৃষ্ণ পরে সত্যকৃষ্ণ নিজেও বলছেন, আমি অসুস্থ, প্রায় বেহুশ, শুধু মাথার উপর একটা হাতের ছোঁয়া পেলাম, ঠান্ডা হাত, কত আদর, কত ভালোবাসা, কত স্নেহ মাখিয়ে সে হাতটা আমার মাথায় ধীরে ধীরে হাতটাই মাথায় নড়াচড়া করতে লাগলো। আমি শুধু চোখ খুলে তাকিয়ে দেখেছিলাম, বড় গদাধর মহারাজের চোখগুলো ছিল বড় বড়, আর খুব ধ্যান জপ করতে চোখ দুটো ছিল লাল। আমি দেখলাম মাথার উপরে খুব লাল লাল চোখ, মস্ত বড় মাথা, যারা মাথা, একজন সাত বড় মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তারপরেই আমি চোখ বুঝে ফেলেছিলাম, এই প্রথম দেখলাম রামকৃষ্ণ সংঘের একজন প্রেমিক সাধু। এই যে প্রেম, গদাধর মহারাজের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাই সেদিন সঞ্চারিত হয়েছিল সত্যকৃষ্ণের মধ্যে। সেই ভালোবাসা শ্রীরামকৃষ্ণের ওপর, সে ভালোবাসা শ্রীরামকৃষ্ণ জনদের প্রতি। ঠাকুরকে যারা ভালোবাসে, ভক্তানাঞ্চ যে ভক্তা প্রেমে ভক্ত তমামতা, শাস্ত্র বলছেন, ভগবান বলছেন, আমার ভক্তের যারা ভক্ত তারাই আমার শ্রেষ্ঠ ভক্ত। সেদিন গদাধর মহারাজের সেই স্নেহের স্পর্শে আত্মস্থান দিয়ে এই উপলব্ধি হয়েছিল। তিনি আমাকে নিজে বলেছেন পরে, গদাধর মহারাজের ছোঁয়াতে আমার ভেতরে একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি হয়েছিল। রোগ থেকে তো সেরে উঠলামই, কিন্তু টান পড়ে গেল ভীষণ গদাধর মহারাজের উপরে। গদাধর মহারাজের টানে আমি ধীরে ধীরে দিনাজপুর আশ্রমে যেতে আরম্ভ করলাম। গদাধর মহারাজ আমাকে নিয়ে বেড়াতেন, ব্রাহ্মণ শরীর ছিল, মাঝে মাঝে ঠাকুরের পুজো করতেও দিতেন। তখন তো বিকশিত হয়নি, কোনো প্রশ্নই নেই। তখন স্কুলে পড়ছেন দিনাজপুর রাজার স্কুলেতে। তখন থেকেই তিনি এই গদাধর মহারাজের প্রেমে, সত্যিই প্রেমিক সাধু ছিলেন গদাধর মহারাজ। আমিও সে প্রেমের একজন সাক্ষী। আমি গদাধর মহারাজকে দেখেছি অনেকবার মহারাজের কাছে। গদাধর মহারাজ যখন বাংলাদেশ হয়ে গেল, দিনাজপুর আশ্রম চলে গেল, তখন গদাধর মহারাজ দিনাজপুর থেকে চলে এসে রমদা সাধুর মতো করতেন এদিক ওদিকে। সারগাছি আশ্রমে আসতেন, বহরমপুর আশ্রমে আসতেন। আর তখন বহরমপুর আশ্রমের একটা অলিখিত নিয়ম ছিল, যারাই আসবেন সাধুরা একবার বহরমপুরের এক ভক্তের বাড়িতে তারা ভিক্ষা নেবেন। এটা একটা অলিখিত নিয়ম। স্বামী প্রেমেশানন্দ, স্বামী সুখদানন্দ এরা করেই। তখন বহরমপুর আশ্রম, সারগাছি আশ্রমের অবস্থা খুব ভালো ছিল না। অনেক ভক্ত থাকলেও এই ভক্তটির একটা বিশেষ আবেদন ছিল। এই ভক্তটি সারগাছি আশ্রমের আমরণ কোষাধ্যক্ষ ছিলেন। সারগাছি আশ্রমে তখন আর্থিক অবস্থা ভালো ছিল না। আর এই ভক্তলোকের আর্থিক অবস্থা ভালো থাকার জন্য তখনকার নিয়ম ছিল চেকে সই করতে হতো সেক্রেটারি আর ট্রেজারার দুজনকে। স্বামী সুখদানন্দ সই করার পরে সেই চেকটি চলে আসতো এই ভদ্রলোকের কাছে, তিনি সই করতেন। সেই জন্যই বা যে কোনো কারণে হোক, ঈশ্বর কৃপায় সাধুরা আসতেন সেই বাড়িতে। আর এই অধম তখন একেবারে শিশু, 12-13 বছর ছিলেন, 13 বছর। সেই সময় থেকে এই সাধুদের সঙ্গ, দুর্লভ সঙ্গ, সাধু নাম দর্শনম করিনম তীর্থভূতাই সাধু তীর্থং ফলতি কালেন সদ্য সাধু সমাগম। সাধুদের দর্শনে পূর্ণ, তীর্থ দর্শনে পূর্ণ হয় ঠিক, কিন্তু সে দর্শনের ফল দেরিতে পাওয়া যায়। কিন্তু সাধু দর্শনের ফল হাতে হাতে পাওয়া যায়। আমি হাতে হাতে পেয়েছিলাম। এই সাধুদের দর্শনের ফলেই, সাধুদের সঙ্গের ফলেই আমার প্রেমেশ মহারাজের সঙ্গ লাভ। আর প্রেমেশ মহারাজের সঙ্গ লাভের ফলেই আমার সত্যকৃষ্ণ মহারাজের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। সত্যকৃষ্ণ মহারাজ
প্রথমবারই 46 সালেই জিয়াগঞ্জ থেকে ফিরবার পরেতে ওই চাকরির বাড়িতে গিয়েছিলেন। সেই বাড়িতে তিনি ভিক্ষা গ্রহণ করেন। 46 সাল ফিরে যায় তার বাবার কথায়। আবার তিনি গদাধর মহাজের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ছে। দিনাজপুর আশ্রমের দিনাজপুর রাজার স্কুল থেকে তিনি এন্ট্রান্স পাশ করার পরে তিনি গেলেন গৌহাটিতে কটন কলেজে। সেখানে গিয়ে ইন্টারমিডিয়েট, সেখান থেকে পাশ করার পরেতে কলকাতা এলেন। কলকাতায় এসে তিনি প্রথম স্কটিশ চার্চে কলেজে ভর্তি হয়েছিলেন। সেখানে অগিল হোস্টেলে ছিলেন। সেখানে থাকতে থাকতেই তিনি খবর পেলেন গৌরীপুরে রামকৃষ্ণ মিশনের একটা ছাত্রাবাস আছে এবং সেই ছাত্রাবাসের পরিচালক স্বামী নির্বেদানন্দ, স্বামী ব্রহ্মানন্দের মন্ত্র শিষ্য। সেখানে অনেক ছাত্ররা আছে, অনেক ছাত্ররা আছে, তারা সব নানান দিক থেকে দিকপাল। এই নির্বেদানন্দ স্বামীর কথা সত্যি সমাজের কাছে খুব শুনেছি। নির্বেদানন্দ স্বামী সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায় তার নাম, রাজা মহারাজের শিষ্য, তার নাম ছিল অনাদি চৈতন্য। এই নির্বেদানন্দ স্বামী প্রথম বিএসসি পাশ করেন। সেই সময় তার সহপাঠী ছিলেন, এগুলো সব সত্যি সমাজের মুখ থেকে শোনা এবং অনাদি মাঝের তারা খুব ঘনিষ্ঠ, তাদের মুখ থেকে শোনা। নির্বেদ মহাজের সহপাঠী ছিলেন সত্যেন ঘোষ, মেঘনাথ সাহা, জ্ঞান ঘোষ, জ্ঞান মুখার্জি। তিনি বিএসসি পাশ করার পরে আবার এমএ করলেন ইংরেজিতে, নির্বেদানন্দ স্বামী। সেই নির্বেদ মহাজের খবর পেলেন সত্যকৃষ্ণ মহারাজ। আপনি একটা সুযোগ, দুটো কাজ একসঙ্গে হবে। ভালো জায়গায়, ভালো পরিবেশে যে হোস্টেলে তিনি ছিলেন সে তো সাধারণ এখনকার হোস্টেলের মতোই ভালো পরিবেশে থাকা যাবে, আর ওই রকম একজন অসাধারণ পণ্ডিত সাধু সঙ্গ লাভ করা যাবে। রামকৃষ্ণের সঙ্গে যে গদাধর মহাজের কাছে তার জীবন শুরু, সেই সঙ্গে একজন প্রাচীন সন্ন্যাসীর সঙ্গ লাভ করা যাবে। এই সুযোগ নিয়ে তিনি হাজির হয়েছিলেন গৌরীপুরের রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমে। সেখানে থাকতে থাকতেই তিনি ফিলসফিতে অনার্স নিয়ে বিএ পাশ করার পরেতে প্রেসিডেন্সিতে ভর্তি হলেন এমএ করবেন বলে। তখন এটা তার মুখ থেকে শোনা। তার আচার্যদের মধ্যে ছিলেন রাধাকৃষ্ণ, তিনি রাধাকৃষ্ণের ছাত্র। আরো বড় বড় পণ্ডিত তার সেখানে তখন ছিলেন, তার দর্শন শাস্ত্র অধ্যাপক। পরে তিনি যখন সাধু হন, এদের মধ্যে কেউ কেউ আফসোস করেছিলেন যে এমন একটা মেধাবী ছেলে, সে আধখানা দর্শন শাস্ত্র এমএ শেষ না করে ছেড়ে দিন লোককে সাধু হয়ে গেলেন। সেই এমএ করতে করতেই তার মনে একটা অদ্ভুত ভাবের উদয় হলো, আমি তো আশ্রমে থেকে পড়াশোনা করছি, আমি তো নিজেও সেবা করতে পারি। এক আশ্চর্য স্নেহ, মানুষকে ভালোবাসা, নিঃস্বার্থ সেবা। তিনি নিজে শ্রদ্ধানন্দ পার্কের কাছে একটা ছোট্ট মেস খুললেন গৌরীপুর থেকে চলে এসে। তো সেইখানে কিছু গরিব ছেলেদের নিয়ে তিনি একটা মেস চালাতে লাগলেন। সেই সময়তেই তার জীবনে প্রথম একটা অদ্ভুত ঘটনা ঘটে। তিনি নির্বেদ মহারাজের কাছে ঠাকুর স্বামীজির কথা শুনতেন। টানানো হয়েছিল খুব। তখন মঠের অধ্যক্ষ ছিলেন বিজ্ঞান মহারাজ, কিন্তু তার প্রথম দিক থেকে একটা আগ্রহ ছিল খুব, তিনি মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা নেবেন। তখন মহাপুরুষ মহারাজের শরীর নেই, কিন্তু মনে দারুণ আগ্রহ ছিল। আমার আফসোসও ছিল শেষ পর্যন্ত, আফসোস বলবো না, একটা আগ্রহ ছিল খুব যে আমি মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা নেবো, ইচ্ছা ছিল, সেটা মেটেনি। কিন্তু না মিটলেও বিচিত্র ঘটনা, তার জীবনের অলৌকিক দর্শন। তিনি অনাদিমাকে বললেন, মহারাজ আমি বেলুড়মঠে যাবো। যাও। সেখানে ঠাকুরের সন্তান এখন জীবিত আছেন স্বামী বিজ্ঞানানন্দজি, তিনি এসে হাজির হলেন বেলুড় মঠে। 1940 সাল বেলুড় মঠে যখন এলেন, এসে বিজ্ঞান মহারাজের সঙ্গে কাছে গেলেন দেখা করতে। তার প্রথম ইমপ্রেশনটা খুব ভালো ছিল না। তিনি গিয়ে দেখলেন 3-4টে জামা গায়ে দিয়ে, পায়ে 2-3টে মোজা পরে অদ্ভুত গম্ভীর মানুষ বসে আছেন, দেখাতেন।
সত্যি তোমার দেখা যাবে করে ও অভিনয় করতে পারে খুব সুন্দর এমনি করে ঠোঁট করি উনি বসে আছেন। আমি কাছে গিয়ে প্রণাম করলাম, একটা কথাও বললেন না, ঘুম হয়ে বসে থাকলো, ভালো লাগলো না। আমার প্রথম দর্শনের ইমপ্রেশন মোটেই ভালো নয়। ফিরে এসে তিনি জনাদি মাঝি বলেন, মা কার কাছে পাঠিয়েছিলেন বেগম মাঝি প্রেসিডেন্ট, কিরকম ঘুম হয়ে বসে থাকলেন, একটা কথা উত্তর দিলেন না, দেখালেন ঘুম করে বসে আছেন। তখন বিজ্ঞান মাঝি বললেন, চুপ করে থাকেন, কোনো কথা বললেন না। সেই রাত্রে এই সত্যি মাঝ বিজয় আমাকে বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে সত্যি সত্যি আপনার বিজ্ঞান মাঝকে দেখে যে ধারণা হয়েছিল, ধারণা পাল্টালো কি করে? তখন বলুন, জানিস সেই রাতটা একটা অদ্ভুত স্বপ্ন আমি দেখি। আমার মনে তো সাজ ছিল, আমি মহাপুরুষের যাতে দীক্ষানবকুল হয়নি। আমি স্বপ্নে দেখলাম মহাপুরুষ মাঝ শুয়ে আছেন, আমি মহাপুরুষ মাঝের পা টিপছি। হঠাৎ দেখতে দেখতে স্বপ্নে, হঠাৎ দেখতে দেখতে দেখছি মহাপুরুষ মাঝ নেই, তার বদল বিজ্ঞান মাঝ শুয়ে আছেন, আমি বিজ্ঞান মাঝে পা টিপছি। স্বপ্নে একবার নয় দুবার, বারবার চেহারা পাল্টাচ্ছে, একবার মহাপুরুষ মহারাজ, একবার বিজ্ঞান মহারাজ, আমি দুজনেরই পা টিপছি। খুব ভেঙে গেল, খুব অস্থির বোধ করলাম যে আমি কি সত্যি সত্যি ভুল করেছিলাম। আমি মহাপুরুষ মহারাজের বিজ্ঞান মহারাজের তফাৎ করেছিলাম, কিন্তু তফাৎ তো নেই। দুজনের মধ্যে দিয়ে এক রামকৃষ্ণের প্রকাশ পাচ্ছেন। শ্রী রামকৃষ্ণ যিনি নররূপী নারায়ণ, তিনি জীবের কল্যাণের জন্য তার এই সন্তানদের মধ্যে তিনি যে শক্তিকে সঞ্চার করেছেন, তিনি মহাপুরুষ মহারাজ, তিনি বিজ্ঞান মহারাজ। এই ধারণা আমার মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। আমি ফিরে গিয়ে পরদিনই অনাদিমাকে বললাম যে অদ্ভুত স্বপ্ন আমি দেখেছি। অনাদিমাজ বললেন, তুমি নিজে যাও, নিজে গিয়ে বিজ্ঞান মহারাজের কাছে বলো। আমি খুব ভাষাটায় আমি একটু এম্বারাস ফিল করলাম। আগের দিন গিয়ে তো কোনো কথা বলিনি, ওই অদ্ভুত চেহারা দিয়ে ফিরে এসেছি শুধু প্রণাম করে। কিন্তু সেদিন যেন কি একটা অদ্ভুত টান, একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম। মাথার মধ্যে সেই স্বপ্নটা ঘুরছিল, যিনি মহাপুরুষ মহারাজ, তিনি বিজ্ঞান মহারাজ, যিনি শ্রীরামকৃষ্ণ, তিনি মহাপুরুষ মহারাজ, তিনি বিজ্ঞান মহারাজ। এই অদ্ভুত ত্রয়ীর সম্মিলন, ভাষাটা এই অদ্ভুত ত্রয়ীর সম্মিলন আমার মনটাকে একবারে নাড়াচাড়া করে ওলটপালট করে দিল। আমি বিজ্ঞান মহারাজের পায়ের কাছে গিয়ে মাথা দিয়ে প্রণাম করতে দেখলাম অদ্ভুত পরিবর্তন। আজকের বিজ্ঞান মহারাজ সেদিন বিজ্ঞান মহারাজ নেই। তিনি এক মুখ হেসে আমার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। শুধু তাই নয়, তিনি আমাকে মহামন্ত্র দান করলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, মন্ত্র তো বলবেন না জানি, কিন্তু তার সেই প্রথম দিনকার স্মৃতি কিছু বলবেন? চুপ করে থাকলেন। এই যে আমাদের সকলের স্মরণ করবার। তিনি বলেন, হ্যাঁ, দীক্ষার পরে আমাকে তিনি বললেন কি করে ইষ্টের কাছে প্রার্থনা করতে হয়, এটা আমাকে বলেছিলেন। আর বলবার সময় সত্যকৃষ্ণ, আমি যখন এই কথাটা শুনলাম তখন আমি আমার অন্তরঙ্গ একজন কর্মী, 1992 সাল, তখন তিনি রিলিফের চার্চের জেনারেল সেক্রেটারি। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে দীক্ষার পরে কি হলো, কেমন হলো? তখন উনি বললেন, একবার গম্ভীর, সত্যি সময় আমি গম্ভীর হয়ে গেলেন। খানিক্ষণ চুপ করে থেকে এমনি করে হাত জোর করলেন। ঠিক এমনি করে আমাকে বিজ্ঞান মহারাজ আমার সঙ্গে প্রার্থনা করছেন। শব্দটা আমার মনে আসে এখন, ঠাকুর, আমি সাধনহীন, ভজনহীন, ভক্তিহীন, শক্তিহীন, কিন্তু তুমি করুণাময়, তুমি কৃপা করে আমাকে তোমার চরণে স্থান দিও, আমার হাত ধরে থেকো, অন্তিমে আমাকে তোমার চরণে আশ্রয় দিও। এই প্রার্থনা আপনারা জানেন কিনা জানি না, আমি শুনেছি তিনি তার সন্তানদের অনেকে এই কথাই বলতেন। আমাকে তিনি নিজে মুখে বললেন, ঠিক এমনি করে যেমন আমি বসে আছি এমনি করে খুব ভাবের সঙ্গে আমাকে বললেন, ঠিক এইরকম করে আপনি বিজ্ঞান মহারাজ বলেছিলেন। আবার বলছি, এই গুরুর কাছে পাওয়া শিষ্যের প্রার্থনা মন্ত্র। এবং আমার ধারণা, আমি শুনেছি তিনি দীক্ষার সময় কখনো কখনো তার শিষ্যদের ঠিক এই কথাই বলতেন, আমি সাধনহীন, আমি ভজনহীন, আমি শক্তিহীন, আমি ভক্তিহীন, কিন্তু তুমি কৃপাময়, তুমি কৃপা করে আমাকে তোমার চরণে স্থান দিও, আমাকে তুমি চরণ ছাড়া করো না। এই দীক্ষার পর তার গুরু তাকে এই ঠাকুরের কাছে প্রার্থনা শিখিয়েছিলেন।
পরীক্ষার পরেতে তিনি এমএ পড়ছেন, বেলুড়মঠে যাতায়াত করেন। বেলুড়মঠে তখন ভাইস প্রেসিডেন্ট 1947 অবশ্য ভাইস প্রেসিডেন্ট কেদার বাবা, তার আগে অনেক আগেই কেদার বাবা তখন লেগে চাউসে থাকতেন স্বামী অচলানন্দ। তিনি তখন ভাইস প্রেসিডেন্ট হননি, ভাইস প্রেসিডেন্ট তখন ঠিকই ভাইস প্রেসিডেন্ট 47 মারা যান। এই কেদার বাবা লেগে চাউসে থাকতেন। উনি শুনেছেন যে স্বামীজির একজন শিষ্য বেলুড়মঠে আছেন। খোঁজ করতে করতে লেগে চাউসে গিয়ে ঢুকেছেন। লেগে চাউসে আপনার যারা ভেতর ঢুকবার সদস্য জন অনেকেই পাননি। এই লেগে চাউসে 3টে ঘর, একেবারে দক্ষিণ দিকের ঘরে মা থাকতেন, আর মাঝখানে যে ঘরটা বড় ঘর, সেই ঘরে কেদার বাবা থাকতেন। তার দুদিকে বারান্দা, পূর্ব দিকে গঙ্গার দিকে একটা বারান্দা, পশ্চিম দিকে একটা বারান্দা। সত্যকৃষ্ণ ঘর দিয়ে মাঝখানে ঘর দিয়ে বাইরে ঢুকে দেখছেন বাইরের বারান্দায় খুব শীর্ণ গায়ে, খুব রোগা, শুধু কৌপিন পরে একজন লম্বা সাধু ঘুরছেন। তার গলায় অনেকগুলো মালা, রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা, প্রায় 3-4টে মালা, খুব লম্বা, খুব রোগা, মাথা নেড়া, শুধু কৌপিন পরে ঘুরছেন, বেদিক পায়চারি করছেন। তিনি কোথায় বুঝতে পারেননি কে। তিনি তাকে গিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা এখানে অচলানন্দ স্বামী কোথায় থাকেন? তখন তিনি গম্ভীরে বলছেন, কেন? আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। তখন ইনি অচলানন্দ। এই তখন সত্যকৃষ্ণ তার পা জড়িয়ে ফুটলেন। এই অচলানন্দ স্বামীর সঙ্গে তার জীবনের প্রথম সাক্ষাৎ, এবং তার জীবন থেকেই তিনি প্রেরণা পেয়েছিলেন সংসার ত্যাগে। শুধু প্রেরণা বললে ভুল হবে, অদ্ভুত শক্তি তিনি সঞ্চার করেছিলেন এই তার নবীন ভক্তের হৃদয়ের মধ্যে। সত্যকৃষ্ণ এমএ পড়ছেন, তার আগে মঠে কয়েকবার এসছেন। মাধবানন্দ স্বামীর সঙ্গে দেখা হয়েছে। মাধবানন্দ স্বামী বলছেন, উনি সাধুবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মাধবানন্দ স্বামী বললেন, শেষ করে এসো। কেদার বাবার কাছে এসছেন। কেদার বাবা তাকে খুব উৎসাহ দিচ্ছেন, স্বামীর কথাটা খুব, কেদার বাবা খুব স্বামীর কথা বলতেন, খুব স্বামীর কথাটা বলছেন। তারপরে একদিন কেদার বাবা থেকে বলছেন, খুব এমএ পড়া, সংসার ত্যাগ করতে পারো না? মনে শুধু সংসার সংসার, শুধু এমএ সংসারটাকে বাসনা কি মনে হয় না? একটা জীবন না হয় স্বামীজির কাছে দিলেই। কৃষ্ণ বলছেন, আমি এরকম শব্দ শুনে কাঁপে গেল, সত্যি কাঁপে গেল। আমার ইচ্ছে ছিল ঠিকই সংসার করবো না, কিন্তু এরকম ডাইরেক্ট অ্যাপ্রোচ আমাকে তো অনেকদিন মানুষ কখনো করেনি। তারপরে একদিন স্বপ্ন দেখলেন, অদ্ভুত স্বপ্ন দেখছেন। কেদার বাবা, এটা যে ভান্ডার পরে জীবনটা বেরিয়েছিল, জীবনটা একটু ভুল আছে। জীবনটা লেখা আছে চাবুক, চাবুক নয়। কেদার বাবার হাতে একটা লাঠি থাকতো। তিনি স্বপ্ন দেখছেন কেদার বাবাকে লাঠি দিয়ে পিটছেন, আর খুব দেখছেন খুব এমএ পড়ার শখ, খুব এমএ পড়ার শখ। না, সাধু বাবার ইচ্ছে একটুও নেই, ছাড় এমএ পড়ার শখ, সাধু বাবা, সাধু বাবা। লাঠি দিয়ে পিটছে না, স্বপ্নের মধ্যে দেখছেন কেদার বাবা লাঠি দিয়ে মারছেন, আর বলতেন সংসার ছাড়, এমএ পড়ার শখ না। এই স্বপ্ন ঘুম থেকে উঠে তিনি দেখছেন গায়ে ব্যথা হয়ে গিয়েছে। স্বপ্নের লাঠির মার তিনি গায়ে পেয়েছেন, গায়ে ব্যথা হয়ে গিয়েছে। তারপরে তিনি সংকল্প নিলেন 1941 সাল। তিনি সংকল্প করলেন যে না, আর সংসার নয়। তার বাবার কাছে শুনেছিলাম, জ্যাঠামশাইয়ের কাছে, তিনি যখন সংসার ছাড়বেন তার আগে বাড়িতে গিয়েছিলেন তার মাকে বাবাকে প্রণাম করতে। তিনি জিজ্ঞেস করেছিলেন পণ্ডিমশাইকে, আমি তোমাদের প্রথম সন্তান, তোমাদের কি আমার কাছে খুব বেশি আশা আছে? এগুলো নেই বইতে কোথাও, কিন্তু এটা একেবারে ব্যক্তিগত কথা শোনা, জ্যাঠামশাইয়ের কাছে শোনা। সত্যকৃষ্ণ বলেছিলেন, আমি তোমাদের প্রথম সন্তান, তোমাদের কি খুব একটা আশা আছে আমার কাছে? জ্যাঠামশাই বলেছিলেন, না, আমি জানি, ছোট থেকেই জানি, যেদিন গদাধর মহারাজ তোমার মাথায় হাত দিয়েছিলেন, যেদিন তিনি তোমাকে সুস্থ করে তুলেছিলেন, যেদিন তুমি বাড়ি ছেড়ে মাঝে মাঝে দিনাজপুর আশ্রমে গিয়ে ঠাকুরের সেবা করতে, যেদিন তুমি নিজে থেকে গৌরীপুর আশ্রমে গিয়ে অরণ্য মহারাজের আশ্রয় নিয়েছিলে, তোমার স্বপ্নের কথাও আমি জানি। সুতরাং তোমার এই ধর্ম জীবনের প্রতিবন্ধক আমি হব না। আমি স্বেচ্ছায় তোমাকে ঠাকুরের হাতে তুলে দিচ্ছি।
আর ওদের বাড়ির যে বিগ্রহ ছিল, দুটি বিগ্রহ সামনে দেখেছি। একটি ছিল সুধীকৃষ্ণ বিগ্রহ, রাধা ছিলেন না, আর কি ছিল বড় শালগ্রাম দধি বামন। এই দধি বামনই ছিল তাদের আসল বিগ্রহ। দীর্ঘদিনের কুলদেবতায় দধি বামন শালগ্রাম পণ্ডিত মশাই নিজে পুজো করতেন। সত্যকৃষ্ণ মহারাজের পূজা হওয়ার আলোকিত হওয়ার পরে তিনিও বহুদিন এই দধি বামনের পুজো করেছেন। আমি একজন কৃষ্ণ। সেই পণ্ডিত মশাই তখন তাকে বলেছিলেন, না, আমি তোমার প্রতিবন্ধক হব না, আমি আশীর্বাদ করি। যে দধি বামনের তুমি সেবা করেছো, সেই দধি বামনের কৃপায় তুমি তোমার নিজের অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাও, তোমার ইষ্ট লাভ হোক। কজন বাবা মা পারে? এই সাধক বংশের সন্তান সত্যকৃষ্ণ সাধক পিতামাতার আশীর্বাদে সংসার ত্যাগ করেছিলেন। ত্যাগ করলেও সহজে সংসার তখন সেদিনও তিনি আর আসতে পারেননি। তিনি 41 সালে শেষ মাধবানন্দ স্বামীর পা জড়িয়ে ধরলেন। মাধবানন্দ স্বামীকে বলতে হবে, মাধবানন্দ স্বামী জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট। মাধবানন্দ স্বামী সে পা জড়িয়ে ধরে, মহারাজ আমাকে আশ্রয় দিন সঙ্গে। মাধবানন্দ স্বামী বলেন, সে কি, তোমাকে তো বলেছি আমি শেষ করেছো। তখন এই যে সত্যকৃষ্ণ নিজে আমাকে বলেছিলেন, কাঁদতে আরম্ভ করলাম। কাঁদতে কাঁদতে নির্মল মহারাজের পা জড়িয়ে ধরে বলে, মহারাজ আমাকে আর ফিরিয়ে দেবেন না। একবার এসেছিলাম তখন বলেছিলেন আমি পাশ করে এসো, কিন্তু আমার আর মন নেই সংসারের পড়াশোনায়, আমাকে আর ফিরিয়ে দেবেন না। ঠাকুরের চরণে আমাকে স্থান দিন। তার এই ব্যাকুলতা দেখে, তার এই আন্তরিকতা দেখে মাধবানন্দ স্বামী তাকে গ্রহণ করেছিলেন। তার উপরে কেদার বাবার ওই আশীর্বাদ, তার লাঠি বেটা। তিনি বলতেন, কেদার বাবা আমাকে লাঠি পিটিয়ে সঙ্গে নিয়ে এসেছিলেন, লাঠি পিটিয়ে। কেদার বাবা সেই লাঠি বেটা মাধবানন্দ স্বামীর আশীর্বাদে সত্যকৃষ্ণ ভট্টাচার্য তিনি ব্রহ্মচারী সত্যকৃষ্ণ হিসেবে রামকৃষ্ণ সঙ্গে যোগ দিলেন 1941 খ্রিস্টাব্দে। বেলুড় মঠে আসার পরেই এবং তার মুখ থেকে শোনা। এবং আরেকজন স্বামী জ্ঞানাত্মানন্দ সুধীর মহারাজ, তার মুখ থেকে শুনেছি, তিনি ছিলেন রাজা মহারাজের শিষ্য। তিনি তখন দেওঘর বিদ্যাপীঠের সেক্রেটারি। 1941 সালে ব্রহ্মচারী সত্যকৃষ্ণকে পাঠানো হলো দেওঘর বিদ্যাপীঠে। দেওঘর বিদ্যাপীঠে খুব বেশি দিন ছিলেন না। দেওঘর বিদ্যাপীঠে থাকার কালেই 1944 খ্রিস্টাব্দ, 1944 নয় 1942, 41 শেষ 42, তাকে পাঠানো হলো মায়াবতী। মায়াবতী তখন প্রেসিডেন্ট স্বামী পবিত্রানন্দ। 1937 থেকে 1947, 10 বছর স্বামী পবিত্রানন্দ মায়াবতীর প্রেসিডেন্ট ছিলেন। আর মায়াবতীর প্রবুদ্ধবাদী এডিটর ছিলেন স্বামী গম্ভীরানন্দ। সেই গম্ভীর মহারাজের সহকারী হিসেবে ব্রহ্মচারী সত্যকৃষ্ণ মায়াবতীতে স্থান পেলেন। মায়াবতী আশ্রম আপনারা নিশ্চয়ই জানেন, স্বামী বিবেকানন্দের স্বপ্নভূমি। স্বামীজি বিদেশে থাকাকালীন, সুইজারল্যান্ডে থাকাকালীন আলপস পর্বত দেখে তার হিমালয়ের কথা মনে হয়েছিল। সেখানে একটি সাধন কুটির করবার স্বাদ স্বামীজির মনে জেগেছিল। আর সেই সময় তার সঙ্গী আর সঙ্গিনী ছিলেন ক্যাপ্টেন সেভিয়ার, মাদার সেভিয়ার। তারাই স্বামীজির সঙ্গে 1897 ভারতবর্ষে এসে এই আলমোড়া হয়ে মায়াবতীতে তাদের আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। সেই আশ্রমে স্বামীজি নিজে গিয়েছেন 1901 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দই তাকে সঙ্গে করে কাঠগোদাম থেকে নিয়ে এসেছিলেন। সেই মায়াবতী, স্বামীজির স্বপ্নের মায়াবতী, স্বামীজির ধ্যানের মায়াবতী আমাদের একমাত্র আশ্রম যেখানে কোনো বৈধি পূজার নিষেধ ছিল। কোনো ছবি ঠাকুরের বা কোনো দেবতার ছবি সেখানে বসিয়ে ধূপ ফুল দেওয়া নিষেধ ছিল। পুরোপুরি অদ্বৈত নিরাকারের সাধনের স্থান ছিল মায়াবতী। সেখানে এই বিবেকানন্দ স্বামী একটা ঠাকুর ঘর করেছিলেন। প্রথম ঠাকুরের ছবি, মায়ের ছবি বসিয়ে ফুলটুক দিয়েছিলেন। স্বামীজি এসেই প্রথমে বললেন, বুড়োটা এখানে এসেও আসন কেড়ে বসেছে। সেই কথাতে এরা সব সেই আসন তুলে দেন। মাকে চিঠি লেখেন স্বামী বিমলানন্দ বিবেকানন্দের গুরু ভাই, স্বামী এরকম কথা বলছেন। তখন মা বলেছিলেন, মাকে চিঠি দিয়েছিলেন, নরেন্দ্র ঠিকই বলেছে, তোমাদের গুরু ছিলেন অদ্বৈত,
সুতরাং অদ্বৈত আশ্রমে অদ্বৈত ভাবে তো সাধন হবে। সেই অদ্বৈত আশ্রমের অদ্বৈত ভাবে সাধক হিসেবে, স্বামী গম্ভীরানন্দের সেবক হিসেবে ব্রহ্মচারী সত্যকৃষ্ণ প্রবুদ্ধ ভারতের সহকারী সম্পাদকের ভার নিয়েছেন। ঠিক সহকারী সম্পাদক বলা হতো না, স্বামী গম্ভীরানন্দ সম্পাদকের সহকারী। সেই সম্পাদকের সহকারী জীবনে দশক দুয়ারায় তিনি ছিলেন। এই মায়াবতীর জীবনের কয়েকটা মজার ঘটনা আমি বলি সত্যকৃষ্ণ মহারাজের। গম্ভীর মহারাজের ইংরেজিতে অসাধারণ জ্ঞান ছিল, সত্যকৃষ্ণের জ্ঞানও কম ছিল না। যখন গম্ভীর মহারাজ কোন এক এডিটোরিয়াল লিখে তিনি সত্যকৃষ্ণকে দেখে দিতেন ইংরেজিতে দেখবার জন্য। সত্যকৃষ্ণ মহারাজ খুব সংকোচের সঙ্গে আমাকে বলেছেন, জানিস আমার যেন এরকম অতি তুচ্ছ একজন প্রাণীর কাছে গম্ভীর মহারাজের মতো অসাধারণ পণ্ডিত তার নিজের লেখা আমাকে দেখে দিয়ে বলতে, সত্যকৃষ্ণ একটু দেখে দাও। আমি মাঝে মাঝে দুঃসাহসিক হয়ে দু একটা ইংরেজি শব্দ পরিবর্তন করতাম, কিন্তু জানিস গম্ভীর মহারাজের কি অসাধারণ কৃপা, কি অসাধারণ স্নেহ, কি অসাধারণ ভালোবাসা। আমার মতো একজন তুচ্ছ দুদিনের ব্রহ্মচারীর ইংরেজি সংশোধন তিনি অ্যাকসেপ্ট করতেন। ঠিকই বলেছে সত্যকৃষ্ণ, তিনি আমার সেই সংশোধন স্বীকার করে দিতেন। সেই সময় থেকে সত্যকৃষ্ণ মহারাজের লেখার অভ্যেস, অসাধারণ হাতের লেখা ছিল। এই ছোট্ট একটা খাম আমি এনেছি, এই খামেতে আমি দেখাবো পরে। এই খামের মধ্যে সত্যকৃষ্ণ আপনাদের গুরু আর আমার গুরুর যোগ একসঙ্গে। সত্যকৃষ্ণ মহারাজের হাতের লেখায় গিরিজানন্দ মহারাজের চিঠি, গিরিজানন্দ মহারাজ লিখন করছেন, সত্যকৃষ্ণ মহারাজ লিখছেন, তার নিচে গিরিজানন্দ মহারাজ সরে গিয়ে সেই চিঠিটা সত্যকৃষ্ণ হাতে আমি এনেছি, আজকে পরে সময় হলে দেখাবো। সেই সত্যকৃষ্ণ মহারাজের হাতের লেখা ছিল অমূল্য, অদ্ভুত দেখুন পরিষ্কার হাতের লেখা, আর ইংরেজি জ্ঞান ছিল অসাধারণ। এটা গম্ভীর মহারাজের লেখার উপর তিনি কলম চালাতে পারেন এবং গম্ভীর মহারাজ সেটা স্বীকার করতেন। এখানে আমিও একটু অসংকোচে বলি, আমার হয় না এইরকম অতি দুর্মতি প্রগল্ভ একটি কিশোর নয় ব্রহ্মচারী। আমি তখন ট্রেনিং সেন্টারে, গম্ভীর মহারাজ তখন জেনারেল সেক্রেটারি বেলুর মঠে, 1966-67 খ্রিস্টাব্দ। গম্ভীর মহারাজের যুগনাগ তখন বেরোচ্ছে, সেকেন্ড পার্ট খুব বেরোচ্ছে। আমি ট্রেনিং সেন্টার, গম্ভীর মহারাজ আমাকে টুকটা পাঠিয়ে দিতে, আলো দেখে দিও। এসব ভাবলে এখন কষ্ট হয় খুব। আমি কতটুকু ছেলে তখন, গম্ভীর মহারাজ অত বড় পণ্ডিত যুগনাথ বেরোচ্ছে, জেনারেল সেক্রেটারি, তিনি আমাকে তার ম্যানেজকে পাঠিয়ে দিয়েছে, আলোক যুগনাথ দেখিয়ে দাও। কিন্তু দেখিয়ে দেওয়া নয়, আমি দুটো ভুলে ধরেছিলাম। আপনারা জানেন ঠাকুর এই স্বামীজি অবদানন্দ সঙ্গে শক্তি সঞ্চার করেছিলেন, আপনারা সবাই জানেন। কাশীপুরে থাকাকালীন স্বামীজি শিবরাত্রির দিনে অবদানন্দ সঙ্গে বলেন, কালী তোমার হাঁটুটা ধরে থাক। তখন কালী অনুভব করেছিল স্বামীজির শরীর থেকে একটা বিদ্যুৎ তরঙ্গ এসে কালীর শরীরে প্রবেশ করছে। ঠাকুর শুনে বলেছিলেন যোগদানের জন্য খরচ। এই ঘটনাটা স্বামী অভেদানন্দ তার আমার জীবন কথা অন্যরকম লেখেন। সেখানে তিনি লেখেন, নরেনের তখনও এই ক্ষমতা হয়নি। এটা অভেদানন্দ স্বামী বলছেন, আমারই কুলকুণ্ডলীন জাগরণের ফলে এরকম অনুভব হয়েছিল। গম্ভীর মহারাজ যুগনাথের সেই প্রথম সংস্করণের ম্যানুস্ক্রিপ্টে এইটা উল্লেখ করেছিলেন। সেই দিনেতে শিবরাত্রির রাত্রিতে নরেন্দ্রনাথ অবেদা কালীকে ছুঁয়েছিল, কালী শরীরে তাকে ভেতরে শক্তি তর্কের অনুভব হয়। এটা কালী মহারাজের কুলকুণ্ডলিনী জাগরণের ফল। আমার হাতে আসে, আমি সেটা পড়ে একটুখানি খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম, কেননা লীলা প্রসঙ্গে তা নেই। লীলা প্রসঙ্গে শরৎ মহারাজ পরিষ্কার লিখছেন যে নরেনের ভেতর শক্তি কালীর মধ্যে সঞ্চয়। এবং কালীও বললো, নরেন জিজ্ঞেস করেছেন কি অনুভব করলি? অভিদানন্দ স্বামী বললেন, তোমার ভেতর থেকে একটা বিদ্যুৎ তরঙ্গ আমার মধ্যে প্রবেশ করছিল, তারপরে আমি বেহুশ হয়ে যাই। আমি গম্ভীর মহারাজকে বললাম, যে মহারাজ আপনি যেটা লিখেছেন এটা কিন্তু লীলা প্রসঙ্গের সঙ্গে মেলে না তো। আমার কি দুঃসাহস আমার, আমি সাধারণ একটা ব্রহ্মচারী জ্ঞানের সঙ্গে থেকে আমি চ্যালেঞ্জ করছি, প্রায় যে মাস কি লিখেছেন আপনি এটা তো লীলা প্রসঙ্গে নেই। গম্ভীর মহারাজ খানিক চুপ করে গেলেন, ঠিক তো? আমি বললাম, আপনি লিখছেন অভেদানন্দের সঙ্গে আমার জীবন কথা থেকে, কিন্তু গম্ভীর মহারাজের লীলা প্রসঙ্গে নেই। তখন আমাকে
এটা এখন ভাবলে আমার চোখে জল আসে, হাসিও পায়। গম্ভীর মা খুব গম্ভীর আমাকে বলে, তাহলে কি হবে? তাহলে কি হবে? তখন আমি বললাম, মহারাজ একটা কাজ হতে পারে, আপনি ফুটনোট দেন, আপনি লীলা প্রসঙ্গকেই ফলো করুন, আর ফুটনোটও দেন যে আমার জীবন কথায় সঙ্গে অবদান তৈরি করেছেন, তাই আপনার দেখবেন জীবনের মধ্যে ঠিক সেই ফুটনোটই দেওয়ার। এইরকম ছিল গম্ভীর মহারাজের স্বভাব। এই যেটা ঠিক মনে করছে, কেউ যদি ঠিক বলে সেটা স্বীকার করতে গম্ভীর মহারাজ এক মুহূর্ত দেরি হতো না। এই অদম্যতার সাক্ষী এবং সত্যকৃষ্ণ মহারাজের জীবনের ঘটনাও তাই। সেই সত্যকৃষ্ণ মহারাজ মায়াবতীতে আছেন গম্ভীর মহারাজের সহকারী হিসেবে। তখনকার দিনে মায়াবতীতে নিয়ম ছিল যে প্রত্যেক ব্রহ্মচারীকে, প্রত্যেক কর্মীকে কিছু না কিছু রান্না করে খাওয়াতে হবে। বিজয় মহারাজ নিজে আইসক্রিম করে স্বামীজিকে খাইয়েছিলেন, এই সত্যকৃষ্ণের ওপর ভার করলে একটা রান্না করতে হবে। এইটা ওর জীবনীতে একটু ভুল, ভাঙ্গারাতে যে জীবনী বিদেশ তাতে একটা ভুল কথা আছে। আমার মহারাজের নিজের মুখ থেকে শোনা এবং অতীতের স্মৃতি পড়ে দেখবেন সেখানেও আছে। সেখানে বলছেন, সত্যকৃষ্ণজি বলছেন যে আমার ইচ্ছে হলো আমি ছানা বড়া করে খাওয়াবো। এটা বলতে আছে রসগোল্লা, রসগোল্লা নয়, ছানা বড়া করে খাওয়াবো। ছানা বড়া মুর্শিদাবাদের খুব বিখ্যাত একটা সন্দেশ। ওর স্বাদ হলো, রসগোল্লা তো সবাই খায়, কিন্তু ছানা বড়া তখন খুব কম লোকই খেত, উনি ছানা বড়া করে খাওয়াবেন। খুব সত্যিকার বলতে খুব দরজোর করে এই মেওয়া, ঘি, ছানা টানা সব জোগাড়, রসটা জোগাড় করা হলো। আমি তো জাল দিতে আরম্ভ করলাম। জাল দিতে গিয়ে দেখা গেল ছানা, ঘি, মেওয়া সব আলাদা হয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে, কিছুতেই আর দানা পাকাচ্ছে না, গোল করে দানা পাকাচ্ছে না। এদিকে রোটে খবর দেওয়া হয়ে গিয়েছে আর কি সন্ধ্যাবেলাতে সত্যকৃষ্ণ ছানা বড়া খাওয়াবে সবাইকে। সন্ধ্যাবেলায় যখন দেখে সত্যকৃষ্ণ বলছেন, আমার তো গালে মাছি পড়ে গিয়ে, ঠিক ভাষা, আমার তো গালে মাছি পড়ে গিয়ে, যেমন রসিকতাকে বলতেন, আমার তো গালে মাছি পড়ে গিয়েছে, আমি কি করে এই ছানা বড়া পাতা লোকের পাতে দেবো? সবাই জানে আজকে নতুন করে স্টার্ট দেওয়া হবে, সত্যকৃষ্ণ তৈরি ছানা বড়া সবাই খাবে। যখন খাবার সময় এলো তখন গম্ভীর মহাত্মা, কই হে সত্যকৃষ্ণ, তোমার ছানা বড়া কই? তখন সত্যকৃষ্ণ বলছেন, মহারাজ সব কিছু ছেড়ে গিয়েছে, ছানা বড়া বড়া বাঁধেনি, সব ছেড়ে গিয়েছে। তখন গম্ভীর বললেন, তাতে কি হয়েছে? ভালো ভালো জিনিস, ওই মেওয়া, ছানা, রস, ঘি, সেগুলো সব নিয়ে এসো। তখন সত্যকৃষ্ণ বলতেন, আমি মুখ চুন করে থালায় সাজিয়ে ওই গুঁড়ো গুঁড়ো ছানার বড়া, মেওয়া সব নিয়ে গেলাম। সেইটাই পরম আনন্দে সবাই খেলেন। সত্যকৃষ্ণ মহারাজের ছানা বড়া তৈরির ইতিহাস মায়াবতীতে। এই মায়াবতীতে থাকাকালীনই তিনি কয়েকটা প্রবন্ধ লিখেছিলেন, প্রভু 2000 বেরিয়েছিল। আর সব থেকে মজার কথা, তিনি সংস্কৃতে একটা গোপাল স্তোত্র রচনা করেছিলেন, যে জানেন অনেকে, পরে সারদা মঠের পুত্রের ময়নার কাছে পাওয়া যায়, তার ভাই ময়নার কাছে পাওয়া যায়। ময়না এটা সারদা মঠের পত্রিকাতে প্রকাশ করেছিলেন গোপাল স্তোত্র। 8টা শ্লোকে তাদের এই কুলদেবতা গোপাল, গোপালের বন্দনা মন্ত্র অদ্ভুত। ব্রহ্মচারী সত্যকৃষ্ণ লেখা আছে, ব্রহ্মচারী সত্যকৃষ্ণ রচিত গোপালাষ্টক, সংস্কৃত লেখা। তার মানে তিনি শুধু কি ভালো ইংরেজি জানতেন তাই নয়, ভালো সংস্কৃত জানতেন। সংস্কৃতে অসাধারণ গোপালাষ্টক তিনি কি করে লিখলেন সেই বয়সে। কিন্তু মায়াবতী তার বেশি দিন থাকা হয়নি। মায়াবতীতে থাকার সময় তার অনেক মজার মজার ঘটনা ঘটেছিল, আমি সে প্রসঙ্গে আর যাব না। মায়াবতীতে থাকাকালীনই 1944 স্বামী বিবেকানন্দ তার এক সন্ন্যাসী, তার এক সেবক ভর্তি করে সন্ন্যাস নিয়েছেন। সন্ন্যাস নেওয়ার পরে তিনি সামনের থেকে ছুটি নিয়ে চলে গিয়েছেন। তার সেবকের প্রয়োজন। বিবেকানন্দ স্বামী মাধবানন্দ স্বামীকে লিখলেন যে আমার 2টি সেবকের দরকার। প্রথম একজন সেবক বিবেকানন্দ স্বামী মঠে গিয়েছেন, সন্ধ্যা ঠাকুর তার থাকতেন, ডিসেম্বরে আসতেন সামলাতালে, মায়ের তিথি পুজোর আগে ঠাকুরের তিথি পুজোতে সন্ন্যাস দিয়ে তিনি সামলাতালে ফিরে যেতেন। এই কমার্স বিবেকানন্দ স্বামী মঠ বাস ছিল, সেবকরা তার সঙ্গে ছিল। তো এই 44-তে তিনি যখন মঠে এসেছেন, সেই সময় তার একজন সেবক চলে যায়, তার সেবকের প্রয়োজন হয়। 2টি সেবককে তিনি নেন। প্রথম একজন সেবককে তিনি সঙ্গে করে নিয়ে যান মঠ থেকে। আরেকজন সেবক তিনি মায়াবতীর কর্মী, যখন মায়াবতীর কর্মী থাকাকালেই তিনি
7-8 দিনের জন্য সামলাতালে এসেছিলেন। সেই সময়তে বিরজানন্দ স্বামী খুব সেবা করেন সেই যুবক সেবকটি। তার আনুষ্ঠানিক ব্রহ্মচর্য তখন হয়নি। সেই সেবকটি অসাধারণ বুদ্ধি, তার তত্ত্বকল্প তৎপরতা, তার নিষ্ঠা, তার ভালোবাসা বিরজানন্দ স্বামীর মনে গেঁথে গিয়েছিল। অল্প বয়স, সেই ব্রহ্মচারীটি তখন আনুষ্ঠানিক ব্রহ্মচর্য নেয়নি। বিরজানন্দ মহারাজের মনে এই ব্রহ্মচারী 7 দিনের স্মৃতি একেবারে গেঁথে গিয়েছিল। যখন তার সেবকের প্রয়োজন হলো, তিনি যখন মঠ থেকে সামলাতালে এলেন, তখন 8টার সময় তিনি নির্মল মাকে বললেন, নির্মল, আমার কিন্তু আরো একটি সেবকের দরকার, আমার বয়স হয়ে গিয়েছে, শ্রদ্ধানন্দ আছে আমার সেক্রেটারি, আরো 2জন এলো, আরেকটি সেবকের দরকার। তখন নির্মল মা বলছেন, কাকে আপনার চাই মহারাজ? তখন বিরজানন্দ মা বললেন, ওই মায়াবতীতে যে ছেলেটি আছে, সেই ছেলেটি 7 দিন আমার সেবা করেছিল, আমার তাকে খুব পছন্দ, তাকে দাও। এই সত্যকৃষ্ণ। সত্যকৃষ্ণ মায়াবতী থাকাকালীনই বিরজানন্দ মা সেবা করার পরেতে একটা চিঠি লিখেছিলেন বিরজানন্দ স্বামীকে, যে মহারাজ, এখানে প্রায় সবাই কাঁচকলা সাধু, কিন্তু আমার এখনো কাঁচা আছে, আপনি আশীর্বাদ করুন, কৃপা করে আমি যেন কাঁচা কলা ব্রহ্মচারীর মতো থাকতে পারি। তখন বিরজানন্দ মা তাকে বলেছিলেন, এখনকার মতো ওই রকমই থাক, সময় হলে আমি তোকে জানাবো। এটা সত্যি সমাজ বলতেন, আমার খুব কাঁচা কলা ব্রহ্মচারীতে সাহায্য হয়েছিল। আমি 7 দিন এই ব্রহ্মচারী সত্যকৃষ্ণ মহারাজ 7 দিন সামলাতালে গিয়ে মায়াবতী থেকে মহারাজের সেবা করতে, মহারাজকে আমারও খুব ভালো লেগেছিল, আর মহারাজেরও আমাকে খুব ভালো লেগেছিল। তারপর ফিরে এসে মহারাজ ওই চিঠি লিখে, আমি কাঁচা কলা ব্রহ্মচারী হবো। তখন মহারাজ আমাকে চিঠিতে লিখেছিলেন, তুই এখন ওই রকমই থাক, সময় হলে তোকে আমি জানাবো। সেই সময় 1944 ঠাকুরের তিথি পুজো। ঠাকুরের তিথি পুজোয় বিরজানন্দ স্বামী খুব ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও তিনি মায়াবতীতে সত্যকৃষ্ণকে চিঠি লিখলেন যে, তুই ব্রহ্মচারীদের মতো কাপড় আধখানা করে ছিঁড়ে কাপড়, তুই ব্রহ্মচারীর মতো থাক। এই চিঠিটা সত্যকৃষ্ণ পেয়েছিলেন বিরজানন্দের কাছ থেকে। তখনকার দিনে নিয়ম ছিল গোটা কাপড় সাধুরা পড়তো না। আমিও দেখেছি প্রেম সমাজকে সুগন্ধানন্দ স্বামী কাপড় ছিঁড়ে আধখানা করে, তুই ব্রহ্মচারীর মতো আধখানা কাপড় ছিঁড়ে থাক, সময় হলে তোকে আমি ঠিক নেব। এই 44-তেই সত্যকৃষ্ণ ছেঁড়া কাপড় আধখানা ছিঁড়ে ব্রহ্মচারীর পোশাক পেলেন। শুধু পেলেন তাই নয়, বিরজানন্দ স্বামী সামলাতালে ফিরে এসে নির্মল মাকে লিখল, ওই ছেলেটিকে আমার চাই। কিন্তু গম্ভীর মহারাজের সহকারী হিসেবে তখন সত্যকৃষ্ণের অনেক প্রয়োজন মায়াবতীতে। নির্মল মহারাজ প্রথমে একটু সংকোচ করেছিলেন যে গম্ভীর মহারাজের কাছ থেকে সত্যকৃষ্ণকে চেয়ে নেবেন, কিন্তু স্বয়ং অধ্যক্ষের নির্দেশ, তাই বাধ্য হয়ে মায়াবতী থেকে সত্যকৃষ্ণকে ছেড়ে দিতে হলো। সত্যকৃষ্ণের শ্যামলাতাল প্রবেশ 1944। 1944 সালে তিনি স্বামী বিরজানন্দের সেবায় এলেন। এই 44 সালে যেখানে তিনি এসে উঠলেন, শ্যামলাতালে সেই বিরজানন্দ মহারাজের নিজস্ব বাংলো। শ্যামলাতালে 1916-তে স্বামী বিরজানন্দ শ্যামলাতাল আশ্রম প্রতিষ্ঠা করেন মাদার সেভিয়ারের টাকায়। যে বাড়িতে তিনি থাকতেন সে বাড়িটা পুরনো শ্যামলাতালের বাড়ি। সেই বাড়িতে দোতলা বাড়ি। সেইখান থেকে বেশ কিছু থাকার পরেতে স্বামী বিরজানন্দ একজন পার্সি ভক্তের টাকাতে তিনি কাছেই একটা আলাদা বাংলা তৈরি করেন। বাংলাটা প্রথমে একতলা ছিল। একতলার মাঝের ঘরে আমি দেখেছি সেগুলো সব। মাঝের ঘরে বিরজানন্দের সঙ্গে থাকতেন, পাশে 2টো ঘরে, একটা ঘরে শ্রদ্ধানন্দের সঙ্গে থাকতেন, আর একটা ঘরে তার খাবার টাবার তাদের বসে। সেই বাড়িটি দোতলা হয়। দোতলা হওয়ার পরেতে তখন বিরজানন্দ স্বামী প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। সামলাতালের তখন ম্যানেজার ছিলেন স্বামী অপূর্বানন্দ, মহাপুরুষ মহারাজের সেবক। স্বামী অপূর্বানন্দ তিনি তখন সামলাতালের ম্যানেজার। প্রেসিডেন্ট কিন্তু স্বামী বিরজানন্দই। স্বামী অপূর্বানন্দ সে অসাধারণ তার কর্ম প্রতিভা। যে সময়টুকু স্বামী বিরজানন্দ সামলাতালের বাইরে থাকতেন, সেই সময়তেই সামলাতালের বাড়িঘর তিনি গড়ে তুলতেন। 44 মোড় থেকে ফিরে এসে বিরজানন্দের সঙ্গে দেখলেন যে তার বাংলোটা দোতলা হয়ে গিয়েছে।
দোতলার মাঝখানে একটা বড় ঘর, দুপাশে দুটো ছোট ছোট ঘর, ঘরের সামনে বিরাট একটা টানা কাঁচের বারান্দা। সেই বারান্দায় বসে সামনে দূর থেকে নন্দাঘণ্টি, নন্দাকোট সব হিমালয়ের পর্বতশৃঙ্গগুলো দেখা যায়। এই মাঝের ঘরে বিরাজনের সঙ্গে থাকতেন। তার পাশের যে ঘর, সেই ঘরটাতে সত্যকৃষ্ণের থাকার ব্যবস্থা হলো। সত্যকৃষ্ণ আর দুজন, আর তার পাশে আরেকটা ঘর আছে বিরাজনের সঙ্গে খাবার ঘর, ঠাকুর ঘর। এই সত্যকৃষ্ণের ছিল অসাধারণ প্রত্যুৎপন্ন মতিত্ব। তিনি যেন টের পেতেন মহারাজের কোন সময় কি দরকার। আমি প্রেমেশ মহারাজের মুখে শুনেছি একটা শ্লোক, কত রকমের ভক্ত আছে, 3 রকমের ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত কিরকম? উত্তম চিন্তিতম করিজাত, প্রত্যকারী মধ্যম, অধম অশ্রদ্ধয়া কুর্যাত, তত্ত্বচারিতম পিতু। 3 রকমের ছেলেদের স্বভাব, 3 রকমের ভক্তের স্বভাব, 3 রকমের। উত্তম চিন্তিতম কুর্যাত, বাবা কিংবা অভিভাবক মনে মনে কি চিন্তা করছেন সেই ভাবনা জেনেই যে তার সেবা করে, সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। উত্তম চিন্তিত চিন্তিতম করছি, প্রত্যকারী মধ্যম, বাবা যখন ছেলেকে বলছে এইটা কর, সেইটা শুনে যাওয়া করে, তারা মাঝারি ভক্ত। আর অধম অশ্রদ্ধয়া কুর্যাত, আর কেউ নেন কিন্তু অশ্রদ্ধার সঙ্গে যে করে সে হচ্ছে অধম। এই বিরজানন্দ শুনেছি সত্যকৃষ্ণ বলতেন সত্যকৃষ্ণ ছিল এইরকম উত্তম। তিনি ধরেই নিতেন এরপরে মহারাজের কি দরকার, মহারাজের কখন কি দরকার, কোন সময় কি দরকার, সেটা সত্যকৃষ্ণ যেন তার ইনটিউশন থেকে, তার অন্তর চেতনা থেকে তিনি টের পেতেন এরপরে মহারাজের এই দরকার। আর সেই তার যে চেতনা, কিসের জন্য চেতনা এসেছিল? ভালোবাসা। যে শব্দটি বলেছিলেন স্নেহ, স্নেহের একটা নাম ভালোবাসা। তিনি পেয়েছিলেন বিরজানন্দ স্বামীর অগাধ স্নেহ, আর তিনি বিরজানন্দ স্বামীকে দিয়েছিলেন প্রাণ ভরা ভালোবাসা। এই ভালোবাসার কথাই বলতে গিয়ে আমি একটা কথা আমার মনে পড়ে, স্বামী আত্মস্থানের ভালোবাসার কুল পাওয়া যেত না। ছোটবেলায় প্রেমেশ মহারাজের মুখে একটা কবিতা শুনেছিলাম, তিনি মায়ের শিশু ছিলেন। তিনি কবিতাটা বলছেন, অগাধ অনন্ত সমুদ্র কিরকম, সমুদ্রের কুল নাহি তার, অগাধ অনন্ত সমুদ্র কুল নাহি তার, তেমনি মাতৃস্নেহেরও পার পাওয়া যায় না, কুল পাওয়া যায় না। মাতৃস্নেহের গভীরতা, মাতৃস্নেহের বিস্তার সীমাহীন, তার অগাধ অগাধ অসীম মাতৃস্নেহ পারাবার। হ্যাঁ, সাগরের কুল আছে, পার আছে তার, কবিতাটা, সাগরের কুল আছে, পার আছে তার, অগাধ অপার মাতৃস্নেহ পারাবার। বলেছিলেন সাগরের কুল আছে, পার আছে তার, অগাধ অকুল মাতৃস্নেহ পারাবার। এই মাতৃস্নেহের কুল তল পাওয়া যায় না, তার গভীরতা গভীর পাওয়া যায় না, তার সীমার বিস্তৃত কতদূর বিস্তৃত তারও কোনো পাশ পাওয়া যায় না। সত্যি সীমাদের ভালোবাসা এইরকম ছিল। বাইরের থেকে দেখে অ্যাপারেন্টলি তিনি ছিলেন বাঘ, সিংহ বলি না, অবশ্য বাঘের মতো ছিলেন, কিন্তু এইরকম রাজভারী গম্ভীর মানুষের ভিতরে তিনি খুব কাছে যেতে পারত। বলবো যদি কেউ কাছে যাবার সুযোগ পেত, তার এই ভালোবাসা, স্নেহ, মমতা, করুণা স্বাদ পাওয়া যেত। আমি সেই স্বাদের একজন আস্বাদ করতাম। আমি তার সেই ভালোবাসার স্বাদ পেয়েছি। সেই স্বাদ পেয়েছি প্রথম 46 থেকে একেবারে শেষ পর্যন্ত। সত্যকৃষ্ণ মহারাজের সন্ন্যাসরূপ 45, ব্রহ্মচর্য হল 45। আমার দীক্ষার ব্যাপারে তিনি প্রথম সাহস দেন। আমার মা বাবার দীক্ষা ঠিক হয়ে যায় 48-এ। আমার দীক্ষার তখনও কোনো সম্ভাবনা ছিল না, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি সবে 48। কিন্তু বাবা মার দীক্ষা শুনে আমিও কেঁদেছিলাম। কেঁদেও যে দীক্ষা পাওয়া যায় আমি তার প্রমাণ। সত্যকৃষ্ণ মহারাজ সবার এসেছেন, আর সাগাশিতে বাবা মার দীক্ষা সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আমি কেঁদে একেবারে, তখন আমার 15 বছর বয়স, আমি কেঁদে চেপে ধরলাম প্রেমেশ মাঝি, চেপে ধরেছিলাম, মহারাজ আমার চাই দীক্ষা, কেন গাছের ফল পেরে দেওয়া যাবে। প্রেমেশ মাঝি দীক্ষা
দীক্ষার কি এত ছোট বয়স? আমি তো অংশ বুঝি না, আমি দেবো। সেই সময় 37 মাস যাবেন, বিয়েতে তার মাকে দেখতে যাবেন, সাথে খেতে যিনি হাজির। তখন 37 মাস 37 মাস বলে দেখো 37 ছড়া কাণ্ড দেখো। তখন 37 আমাদের রাখি আমাদের তাকিয়ে বলেন, কিরে সত্যি সত্যি তোর দীক্ষা নেবার ইচ্ছে? কোনো কথা বলতে পারিনি, একেবারে চুপ করেছিলাম, শুধুমাত্র চুপ দিয়ে জল গড়াচ্ছিল। তখন তিনি আমাকে এদিকে ধরলেন, হাত দুটো সপ্তাহ চেপে ধরলেন, যা আমি গিয়ে বিমলদাকে বলবো শ্রদ্ধানুষ্ঠানকে, যা আমি গিয়ে বিমলদাকে বলবো তোর হবে। এই 37 মাসের কৃপাতেই আমি গুরু কৃপা লাভ করেছিলাম মঠে। তারপরে মঠে জয়েন করলাম। জয়েন করার পরে আমার জীবনে এই গুরুর আশীর্বাদ, জয়েনিং এর আগে থেকে আমি গুরু কৃপা মাত্র 2 বার বিরোজনময় দর্শন পেয়েছিলাম। সেও 37 মাসের কৃপায়, সেটা না বললে আমার বলা অসম্পূর্ণ হবে। মহাজের কাছে দীক্ষার পরেতেই মহাজের একটা অদ্ভুত জিনিস, বিরোজনের একটা অদ্ভুত জিনিস ছিল। তার পছন্দ হচ্ছে কি অপছন্দ হচ্ছে জানবার 3টে শব্দ তার এক্সপ্রেশন ছিল। যদি খুব ভালো লাগতো কোনো জিনিস, তিনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন আচ্ছা বেশ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন। হাতে একটা ছোট পাশে গড়বড়ে তামাকে দেওয়া টানতে থাকতো, মাঝে মাঝে নামাতেন, পেছনে দাঁড়িয়ে থাকতেন 37 মহারাজ। উনি সবসময় একদম অ্যাটেনশন দাঁড়িয়ে থাকতেন। উনি খুব খুশি হলে বলতেন, আমাকে দীক্ষার পরেতে এটা সে কথা যাবার দরকার নেই। দীক্ষার কয়েক মাস পরে আমি বিশ্রাম পরীক্ষা রেজাল্ট বেরোনোর পরে একটা চিঠি দিয়েছিলাম, সেই চিঠিটি জবাব এটা। আমি দেখা করতে গিয়েছিলাম, বিমলদা বললেন ওপরে যে তখনকার দিনে এই প্রেসিডেন্টের প্রণাম খুব বেশি ভিড় ছিল না, ঘরেই প্রণাম হতো। প্রণামের সময় সবসময় 37 মাস থাকতেন পেছনে, ওই তামাকটা পাখা দিয়ে হাওয়া করতেন, তামাকটা একটু জ্বলতো, উনি মুখে একটু ধরতেন। ওর হাতে একটা রিস্টওয়াচ ছিল মানুষের হাতে, ঘড়িটা পরে এমনি করে আর 30টার হাতে এমনি করে বসে থাকতেন। আমার বেশ মনে আছে, বিকেলবেলায় গিয়েছি, পেছনে 37 মাস আছেন, আরো 2-1 ঘন্টা সেবা কাটে। হঠাৎ মহারাজ জিজ্ঞেস করলেন, হ্যারে কেষ্টা, 37 মাস দাদুকে দেন, হ্যারে কেষ্টা কটা বাজছে রে? বাগবাজার ছেলে তো কটা বাজছে রে? তখন 37 মাস হেসে ফেললেন, আমরা দূরে দাঁড়িয়ে। তখন 37 মহারাজ বললেন, কি রে হাসছিস কেন? তখন 37 মাস তার হাতের ঘড়িটা তুলে বলেন, মহারাজ এখন 4:30 বাজছে। তার হাতে ঘড়ি কিন্তু খেয়াল নেই কোন জগতে আসেন। 37 মাস তার হাতের ঘড়ি তুলে বলেন, মহারাজ 4:30। ও তাই বুঝি? সেই দিনেতে আমি প্রণাম করবার পরেতে আমাকে সত্যিকার শিখিয়ে দিয়েছিলেন, প্রণাম করেই পালিয়ে আসবি না। ওর ঘরেতে সঙ্গীর পাশের ঘর, দরজার পাশে একটা মস্তকর গর্জনের সিন্ধুক ছিল, সিন্ধুকের ওপরে বিরোজনময় কমণ্ডলটা থাকতো। সিন্ধুক আর দরজার ফাঁকে একটু ফাঁক ছিল। আমাকে বলে দিয়েছেন, যদি চাস বেশিক্ষণ গুরুকে দর্শন করে ফাঁকটায় ঢুকে থাকবি, সিন্ধুক আর দরজার ফাঁকে ফাঁক ঢুকে থাকবি। এই ওর প্ল্যান মতো আমি সিন্ধুক আর দরজার ফাঁকে লেপতে দাঁড়িয়ে আছি। তখন সবই ধুতি করতে শিখেছি। আমার দীক্ষা হয়েছিল হাফ প্যান্ট পরে, কলেজে যাই, এই ধুতি করে কোন রকম 8-7 দরজাতে লুকিয়ে আসি। উনি ওই কটা বাচ্চারা হয়ে গেল, তারপরে আমি প্রণাম করতে গিয়েছি। 70 মাস আমাকে ইঙ্গিত করছেন, এবার আয়, সব খুলে গিয়েছে, চোখের ইঙ্গিত। আমি গিয়ে প্রণাম করতে পায়ের কাছে মাথা রেখে, তার আগে যখন বিবেকানন্দ শিখিয়েছিলেন কাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম, আমি জানতাম না। দীক্ষা দিলে তো আমাকে মহারাজ শিখিয়ে দেন কাকে বলে সাষ্টাঙ্গ প্রণাম। যাই হোক, এই সাষ্টাঙ্গ প্রণাম করে আমি উঠে দাঁড়িয়ে তার পায়ে মাথা দিতেই কোথায় আমার চোখে জল ছিল, সেটা দেখে বিরোজন মহারাজ দাঁড়িয়ে নাড়লেন, আচ্ছা বেশ। পেছন দিকে মুখে প্রণাম করেন, মাথাটা পেছন দিকে 37 মাস মিছিয়ে হাসছেন। এই 37 মাসের পরামর্শেই গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা লাভ। তারপরে শেষ 1951 মহারাজের শরীর যাবে, কামরপুকুরে গিয়েছি ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করতে, প্রতিষ্ঠা দেখতে। বিরোজনের মধ্যে তখন খুব শেষ অসুখ, সেখানে গিয়ে 1951 6 মে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেল। এই রেডিওতে খবর এলো বিরোজনের মধ্যে শরীর খুব অসুস্থ। তখন কামারপুকুর যাওয়া খুব সহজ ছিল না। আমরা গিয়েছিলাম বিষ্ণুপুরে ঘুরে, বিষ্ণুপুর থেকে বাসে কোয়ালপাড়া, কোয়ালপাড়া থেকে হেঁটে
কল্পনা নয়, কতুলপুর থেকে হেঁটে লালনবাটি হয়ে কামড়, সেও অদ্ভুত, সেও এক কপালে জুটে গেল গরুর গাড়ি এক রক্তের, বেশি হাঁটতে হয়নি। সেই আমার পুকুরে যখন আসি, সেই সময় রেডিওতে খবর হলো বিরোধনের শরীর খুব খারাপ, উৎসব হয়ে গিয়ে ছিলব কি করে। তখন কামারপুকুরে উৎসবের বাসনপত্র একটা লরিতে করে যাচ্ছিল কামারপুকুর, সেই লরির মাথায় উঠে পড়লাম আমি আর বসন্ত মহারাজ, দুজন স্বামী বৈদ্যানন্দ। সেই লরির মাথায় চেপে আমরা একবার এসে বেলমোড়ে হাজির হলাম। মঠে দেখছি এই বিরোধনের শরীর ঘরের নিচে বুলে চিনে লেখা, আজকে মহারাজের শরীর একটু ভালো। সাহস পেয়ে গেলাম বিমলদার ঘরে, শ্রদ্ধানন্দ স্বামী ঘরে, ঘরে গিয়ে দেখি সত্যি সময় বসে আছি। আমি যেতে আমাকে বললেন যে কিরে দূরদর্শন এসছিস না? এবং হ্যাঁ, হবে না তো? বিমলদা চুপ করে আছে, সত্যি শুনলে হবে না? আমি এত দূর থেকে এসে কি আবার ফিরে যাবো? না, উনি অসুস্থ, দর্শন হবে না। তখন আমি সত্যি সময় বিমলদা করছেন ধর্ণা সত্যদৃষ্টিকে, ধর্ণা সত্যদৃষ্টিকে। আমি যখন একেবারে সত্যদের পা জুড়িয়ে ধরলাম, মহারাজ আর তো যদি দেখা না হয় আপনি একটু দয়া করুন। তখন তো যেতে পারিস একটা শর্তে, কোনো কথা বলবি না, আর ঘরে ঢুকতে পারবি না। তাই হবে। আমাদের উনি আস্তে আস্তে সামনে ঘরের পাশে ঘরটা দরজার পর্দা লাগানো ছিল, আমি খুব আস্তে আস্তে পর্দাটা সরিয়ে নিয়েছি। মহারাজ শুয়ে আসেন, তার সারা শরীরে নালে নাকে নল, এখানে নল, নানান জায়গায় একেবারে বিশেষ এই পর্যন্ত চাদরে ঢাকা, মুখটা ভরানো। আমি দরজাটা সরালাম, কোথায় দরজার কি শব্দ হয়েছিল, হঠাৎ দেখলাম মহারাজ আস্তে আস্তে ঘাটটা ফিরে আমার দিকে তাকালেন। কয়েক সেকেন্ড আমি খুব আন্তরিক চেয়েছিলাম মহারাজের কৃপা, শুধু দর্শন করে পেলাম। প্রণাম করতে পেছন থেকে চারটে খোঁচা, একবার আঙুল দিয়ে খোঁচা, তাকে দিকে সত্যি পেছনে দাঁড়িয়ে আসলাম। লবট যা চেয়েছিস তত পেয়ে গিয়েছিস, মহারাজ দর্শন পেলি, আবার কি একবার খোঁচা। তারা তিনি উঠে ওখানে প্রণাম করে ফিরে এলাম। শেষ দর্শনও মহারাজের সত্য বিষয় মহারাজের কৃপায়। তারপরে মঠের জয়নিংয়ের পরেতে মঠে মানুষ সাউদে উঠে বেশ কিছুদিন কেটে গেল। 1973 আমার সন্ন্যাস, আর 73 তিনি মঠের শাস্ত্রীয় হলেন। তারপরে তিনি তার জীবনের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, সে পরিবর্তন ঘটনা তার মুখ থেকে শোনা। কোথায় কোথায় তিনি ছিলেন, কিভাবে ছিলেন, অনেক খবর তার কাছে। এই বলছি একটু একদিনের বলবার কথা নয়, 1 ঘন্টা 1.5 ঘন্টার ব্যাপার নয়, অনেক ঘটনা তার জীবনের আমার শোনেন। তিনি রাজকোটে তার একটা অদ্ভুত দর্শন হয়। রাজকোটে যখন তিনি এই মন্দির করছেন, রাজকোটে যখন তিনি প্রেসিডেন্ট, বুদ্ধেশ্বর মহারাজ চলে আসার পরে 75 বুদ্ধেশ্বর মহারাজ চলে এলেন। 76-এ 75 বুদ্ধেশ্বর মহারাজ চলে এলেন। 65 বুদ্ধেশ্বর মহারাজ চলে এলেন। 66-এ উনি রাজকোটে চার দিন, আমিও 66-এ ট্রেনিং সেন্টারে এলাম। সেই সময়তে ওর রাজকোটে উনি মন্দির প্রতিষ্ঠা করতেন। উনি রোজ সকালবেলাতে মন্দির প্রতিষ্ঠা করবার অনুমতি দিলেন, কিন্তু একটা কন্ডিশন, এখানে অন্নভোগ হবে না। তিনি মেনে নিলেন। উনি সকাল রোজ ধ্যানটা করবেন, অনেক রাত্রে ধ্যান করতেন। মনে নিজের মুখে শোনা, একদিন সকালবেলা আপনি মন্দির পিঠে রোজ দেখতে যেতাম মন্দিরের কাজ কিরকম হচ্ছে। মন্দিরে রাত্রিবেলা একজন রাত্রহরি পাহাড় দিত। উনি সেদিন ভোরবেলায় মন্দিরের কাছে গিয়েছেন, যেতেই সেই নাইট গার্ডে ছুটে এসে তার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়েছে। মহারাজ আমি আর এখানে থাকবো না। কেন, কি হলো? সে কাঁদছে, বলতে না আমাকে ছেড়ে দেন, এখানে থাকবো না। তখন মহারাজ বল কি হলো? তখন সেই লোকটি বলছেন, আমি কাল রাত্রে ঘুম আসবে বলে মন্দিরে বসে একটু বিড়ি খাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সামনে খাড়া হাতে মাকালি, ভয় পেয়ে সেই যে ভয়, আমি এখানে থাকবো না। সত্যি সময় বললেন এই মন্দির সত্যি সত্যি মাই রক্ষা করছেন। সত্যি সময় নিজেরও দর্শন হয়েছিল, কিন্তু সেই লোকটি রাখা গেল না। সত্যি সমাজের সংকল্পিত সেই মন্দির তিনি চলে আসার পর প্রতিষ্ঠা করা হয়। সেই রাজকোটে থাকাকালীন তার একটা বিরাট অবদান, গুজরাটের একটা রিলিফ ধনেটি, আমিও সেখানে গিয়েছিলাম। পরে ধনেটিতে প্রচন্ড সেখানে দুর্ভিক্ষ হয়, সেখানকার মানুষ খেতে পারছিল না। তখন সরকার বহু জায়গায় রিলিফ করছে, কিন্তু ধনেটিতে কেউ গিয়ে পৌঁছতে পারেনি। অনেকটা দূরে কচ্ছতে জায়গার নাম ধনেটি। সত্যবিষ্ণু মহারাজ অনেক খাবার টাবার তৈরি করে নিয়ে সে ধনেটি দিকে হাজির হয়েছেন। জায়গাটা দেখেছি, একটা ছোট্ট লাল বেদি বাঁধানো, একটা ছোট্ট সাদা শিলের মন্দির, সেইখানে গিয়ে তিনি বসলেন। খবর গেল সব ধনেটির বড় বড় সব
গরিব মানুষ তারা গুজরাটি, তারা এসে মাথায় পাথর লাগিয়ে মহারাজের কাছে প্রণাম করলেন। মহারাজ বললেন, তোমরা তো কদিন খেতে পাওনি, এই রিলিফ নাও। তারা বললো, না, সাধুদের কাছ থেকে আমরা নেবো না, সাধুদের বৃক্ষ আমরা খাবো, আমরা আপনার কাছে রিলিফ দেবো না। কিছুতেই তাদেরকে বোঝানো যাচ্ছে। সত্যনারায়ণ বলছেন, আমি কত করে গুজরাটিতে, খুব ভালো গুজরাটি বলতে পারতেন, আমি গুজরাটিতে বলছি, নাও, এই রিলিফ না নিলে তোমরা বাঁচবে কি করে? বলছে, না, সাধুর কাছে নেবো না। তখন সত্যনারায়ণ বললেন, দাঁড়া, বলে একটা মাঝে মাঝে দাঁড়া শালা, তোদের মজা আমি দেখাচ্ছি। তিনি তখন দেখাচ্ছি তোদের সাথে বসে পড়লেন সেইখানে একটা চেপে আসনে, বললেন, তোরা যতক্ষণ তোরা যতক্ষণ না খাবি আমিও খাবো না। এক বিপদ, উল্টো বিপদ, তোরা যতক্ষণ না খাবি আমিও খাবো না। তিনি সেখানে বসে পড়লেন। এই ধনীটি লোকের কি বিপদ, সাধু অভুক্ত থাকবে। এই তিনি তার ভালোবাসায় ধনীটিবাসীর মন জয় করলেন। সেই ধনীটির সেদিন থেকে তিনি ধনীটির মানুষের কাছে ভগবান হয়ে গেলেন। তার অনেক পরে 1888 আমি তখন তার কর্মী, বিরুদ্ধের কর্মী, আমাকে তিনি পাঠিয়েছিলেন, আমি আর প্রাণগোপাল মহারাজ, আমরা দুজন। তিনি টাকা দিয়েছিলেন, সেই টাকা আমরা গুজরাট যাই, রাজকোট যাই। তখন বহু সামনের সঙ্গে রাজকোটে আছেন, তিনাদের গাড়ি দিয়েছিলেন। এই ধনেটিতে আমি যাই। ধনেটিতে তখন সেই তার সময়কার পুরো মানুষরা বড় হয়ে গিয়েছেন। তাদের মধ্যে একজনের কথা বলি, সে একটা নতুন বাস কিনেছে। সেই ধনেটিতে গিয়ে ওরা শুনেছে আমার সঙ্গে সুবোধ মহারাজ, আমি ব্রহ্মানন্দ বঙ্গি থেকে, তিনি ওদের মধ্যে রুটি দিয়েছেন, এই সাধুটি এসছেন, এই সত্যি সমাজে খুব আদরের। ওখানকার লোকেরা তো আমাকে পেয়ে জানে সত্যকিশোর মহারাজ, সে আমাকে নিয়ে কত আদর তাদের। তারপর আমাকে বলছেন, আমি যেখানে সত্যি বসেছিলেন, সাইগুলো আমাকে দেখাও কোন জায়গাটা, সেইখানে নিয়ে গিয়ে আমাকে দেখালেন, এই বিদ্যুৎ মহারাজ প্রথম আসেন, প্রথম বসেন। সেখানে আমি বসতেই তারা সময় খাবার কেমন এলো, একটা বাস তারা নতুন কিনেছে। সেই বাসটা আমাকে বললেন যে বাসটা আপনি ছুঁয়ে দেবেন। কেন? বলে, আপনি সত্যকিশোর মহারাজের পা ছুঁয়েছেন, আপনার হাতটা এই বাসটা পিছু। আমি অবাক হয়ে গেলাম। আমি সত্যকিশোর পা ছুঁয়েছি ঠিকই, একবার নয়, বহুবার, বহু সময়। আজ আমার মনে হলে খুব কষ্ট হয়। কি ভালোবাসা, কাকে বলে ভালোবাসা? আমাকে প্রেমের সময় ভালোবাসতেন খুব, মা বলতেন। কিন্তু সত্যকিশোর সমাজের ভালোবাসা আরেক ধরনের, সে ভালোবাসা মুখে প্রকাশ করা যায় না। সত্যকিশোর সমাজের গা হাত পা কত টিপেছি, সুতরাং এই হাতটা দিয়ে সেই ধরনের লোকরা বলছে, যে হাত দিয়ে আপনি মহাদেব পদসেবা করেছেন, সে হাতটা একবার বাসে থাকান। আমি অবাক, সারা গায়ে কাঁটা দিতে লাগলো। কি বিশ্বাস মানুষদের, ধনীটির মানুষদের মহাদেব ভগবান বলে মনে করতে। যেহেতু আমি তার স্নেহ ভালোবাসা পেয়েছি, শুধু আমিও তাদের কাছে একটা অদ্ভুত মানুষ, অদ্ভুত জীব। আমি হাতটা ছোঁয়ালাম। তখন তারা জয় দিল, কি বলে জানেন? ঠাকুর মা স্বামীজির জয়, স্বামী আত্মস্থানন্দ মহারাজের জয়, স্বামী অচ্যুতানন্দ আত্মস্থানন্দ সন্তানের জয়। এক অদ্ভুত কথা, আমি মহারাজের লিখিত নই, আমি মহারাজের সেবক নই, কিন্তু মহারাজের অন্তরঙ্গ ভালোবাসা, প্রাণ ভরা ভালোবাসার একজন সাক্ষী। আমি তার ভালোবাসা পেয়েছিলাম। শুধু ভালোবাসা পেয়েছিলাম নয়, এই রিলিফে তার সঙ্গে দীর্ঘ 8 বছর তার সঙ্গে কাজ করেছিলাম। 1988 থেকে 1997 পর্যন্ত, যতদিন তিনি রিলিফের চার্জে পরে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন, ততদিন তার সঙ্গে ছিলাম। আরো মজার কথা না বলে পারছি না, তখন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পুরনো বাড়িতে থাকতেন। রোজ সকালবেলায় তিনি বেরিয়ে আসতেন। আমি তখন বংশবাজারে, আমি ঘর থেকে বেরিয়ে আসতাম, তিনি অফিসের বাইরে বেরিয়ে এসেই দাঁড়াতেন। মর্নিং ওয়াকের সময় মুন্সিফাল মহারাজ তখন প্রেসিডেন্ট বেলুর মঠে, আমি আর প্রাণগোপাল মহারাজ আমরা গিয়ে মিশনগুলির সামনে দাঁড়াতাম। দাঁড়িয়ে আমরা খাট করে মুখে সেলাম করতাম, উনিও জুতো লাগিয়ে মুখের মধ্যে সেলাম করতেন, দিয়ে একসঙ্গে বেড়ানো শুরু হতো। এই দীর্ঘ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জীবন, সেক্রেটারি হওয়ার পরে অনেক দিন একসঙ্গে আমরা সকালে বেরিয়েছি। সে একটা আনন্দের, সে একটা অদ্ভুত উৎসব যেন। সত্যকিশোর মহারাজ তখন ছোট ছেলের মতো হয়ে যেতেন। তখন আমাদের হৃদি বৃন্দাবনের পত্রিকা উদ্বোধনে বেরোচ্ছে, কত রসিকতা আমাকে নিয়ে করতেন। তারপর আমি একটু পুজো করতাম, বেলুর মাঠে দুর্গা পুজো। উনি নিজেও খুব ভালো পূজারী ছিলেন, শুধু আমাকে তিনি মাঝে মাঝে রসিকতা কিনে ঘন্টা নাড়া, পুজোরি বামন, এইসব রসিকতা করতেন। আর এই আমার যখন বৃন্দাবনের বই বেরোচ্ছে, তখন আমাকে কি খোঁচা খুঁচিয়েছেন, এই দেখা হলি রাধে রাধে, এইসব নানান রকম। কিন্তু তার ভেতরে যে ভাবটি, সেই ভাবটির কথা আমি স্বীকার না করতে পারিনি। তখন আমার বৃন্দাবন লেখা শেষ হয়ে গেল, এটা ছাপা হবে, পুরো ম্যানুস্ক্রিপ্টের তখন এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি,
নিচে মিশন অফিসের নিচে বসতেন, বাঁ দিকে চেয়ারে, ডান দিকে চেয়ারে গীতানন্দ স্বামী বসতেন। আমার পুরো ম্যানুস্ক্রিপ্ট উনি চেয়ে পাঠালেন, দে। আমি ম্যানুস্ক্রিপ্ট ওর কাছে নিয়ে গেলাম। একজন ট্রাস্টিদের মধ্যে একজন, তিনি আমার থেকে 1 ইয়ারের সিনিয়র, তিনি আপত্তি করলেন যে এর মধ্যে এমন কিছু কিছু ঘটনা আছে যেগুলোর কল্পনা। তখন সত্যজিৎ কুমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি একজন ট্রাস্টকে অমত করছেন, তিনি বললেন তাহলে ওগুলো কি করে ছাপা হবে? তখন তিনি সামনে গীতানন্দ বসেছেন, গীতানন্দ মহারাজ বললেন, গীতানন্দ দেখুন তো এই ম্যানুস্ক্রিপ্টটা। গীতানন্দের সঙ্গে আগেই পড়েছিলেন। তিনি সেই ম্যানুস্ক্রিপ্টটা নিজের হাতে নিয়ে বললেন, সত্যজিৎ মহারাজ আমি ম্যানুস্ক্রিপ্টটা পড়েছি, আমি জানি। তারপরে বললেন, সত্যজিৎ মহারাজ বললেন, তুমি পারমিশন দিচ্ছ? সবই নিজের হাতে, তুমি পারমিশন দিচ্ছ? পারমিশন কি? সুন্দর কথা বললেন, সেটা ভূমিকাতে লিখেছেন মহারাজ। রবীন্দ্রনাথ বলছেন, বাল্মীকি রামায়ণে বাল্মীকি যা বলেছে সেটা সব কথা নয়। কবির মনই হচ্ছে ভগবানের জন্মভূমি। সুতরাং সাধক কবির যে কল্পনা, সেই কল্পনাই ভগবানের আসল রূপ। এই শ্রী বৃন্দাবনের বইয়ের মধ্যে দিয়ে অচ্যুতানন্দ যে কল্পনা করেছে ভগবানের, সেই কল্পনাটা মিথ্যা নয়। ফটোগ্রাফ আর হাতে আঁকা ছবি দুটোর মধ্যে অনেক তফাৎ। ফটোগ্রাফে একটা জিনিস পাওয়া যায় অরিজিনালি, কিন্তু হাতে আঁকা ছবির মধ্যে দিয়ে শিল্পীর মনের ভাব ফুটে ওঠে। এটা সেই হাতে আঁকা ছবি অচ্যুতানন্দের। সতীশ মাঝ আমাকে কাশি দেখে নিলেন, তিনি চেয়ারে বসেছিলেন। আমি আস্তে আস্তে মাথাটা তার পায়ের কাছে দিলাম। আমার মাথায় খুব করে হাত দিয়ে বললেন, যা তুই পাশ করে গেলি, তুই পাশ করে গেলি। সেই ম্যানেজমেন্ট পাঠিয়ে দেওয়া হলো। তারপরে আমাকে এই ভূমিকাটা দেখেছিলাম শ্রদ্ধানন্দ, উনি জানতেন। উনি আমাকে বললেন, তুই বিমলদাকে লেখ। যখন বইটা বেরোচ্ছে তখন শ্রদ্ধানন্দ স্বামী আমাকে লিখেছিলেন, আলোক তোমার বইটা এই লেখার জন্য আমি উদ্বোধনের প্রতীক্ষা করি। যখন বইটা যদি পুস্তক আকারে বেরো আমাকে বেরো, আমি ভূমিকা লিখে দেবো। তখন সত্যি সমাজকে বলেন, তুই বিমলদাকে লেখ, তোর বই হিসেবে তো পারমিশন পেয়ে গেলি। এই সেই বইটা যখন বেরোলো তখন সত্যজিৎ মহারাজ আমাকে সঙ্গে করে নিয়ে ভূতেশ্বর মহারাজের কাছে গেলেন। আমরা মর্নিং ওয়াক একসাথে করতাম। এই বইটা হলদে রঙের বৃন্দাবনের বইটা হাতে নিয়ে সত্যজিৎ মহারাজ প্রথমেই অনেকক্ষণ তাকিয়ে দেখলেন। সামনে ছিল রাধারমণের ছবি। সত্যজিৎ মহারাজ নিজের মাথায় বইটা থাকলেন। থেকে ভূতেশ্বর মহারাজকে বললেন, মহারাজ এইটা আলোকের প্রথম বই। মহারাজ দেখেই প্রচন্ড বললেন, বাহ। 3টে বা বলেছিলেন ভূতেশ্বর মহারাজ, বাহ। সত্যজিৎ মহারাজ জিজ্ঞেস করলেন, বা কেন? ছবিটা রাধারমণের ছবি। তারপরে তার মধ্যে একটা কবিতা লেখা ছিল, বৃন্দাবনে আমারই কারণে সর্বনাশা বাসী বেঁধেছে এবার। ভূতেশ্বর মহারাজ বললেন, বাহ। উনি বললেন, বা কেন? উনি কবিতাটা এত সুন্দর আছে। আমি জানি না, বুঝি না, ভুলি লোকলাজে পাগলেরই ভাই উদাসীনী ভাই পাগলের মতো। এই ছবিটা ভাই কাল আমাকে যেসব কাল দেখা সত্যি আমার দিকে কড়া চোখে তাকাচ্ছেন। বললাম, বাড়ি ঘোষ। হাসলেন। তারপরেই সব শেষ। এই কবিতাটা বইটার পাতা উল্টে একটা জায়গায় আছে, দাস অচ্যুতানন্দ কহে। তখন আমাকে সত্যি সমাজ বলছেন, এটা কে লিখেছে রে? তখন আমি বললাম, মূল কবিতাটা একজন বৈষ্ণব পদকর্তার, তো শেষের দিকটা এরই। তখন একটা কি লিখে মারলেন ভূতেশ্বর মহারাজের সামনে। একটা তোকে সত্যি সত্যি অনেকদিন খোঁজা দিয়েছি অনেক, কিন্তু এই কথাটা সত্যি, রাধে রাধে। এই সত্যজিৎ মহারাজের ভালোবাসা রিলিফের তার তুলনা ছিল না। রামকৃষ্ণের মঠমিশনের যত রিলিফ, এই বড় বড় রিলিফের সাক্ষী আমি তখন রিলিফে তার কাছে। তখন রিলিফ ডিপার্টমেন্টের তিনি ইনচার্জ। তিনি আমরা 4 জন তখন ছিলাম তার অ্যাসিস্ট্যান্ট। রজনীমার ক্যাশ, সুজিত বারের কাজ, দেবু টাই, আমি ছিলাম বিয়ার স্টোরের একটা প্রায় কোটি কোটি টাকার জিনিস। তখন তিনি এই রিলিফের দায়িত্বে ছিলেন। যত বড় বড় রিলিফ, ডিবিসিমার যে ওখানকার মস্ত বড় বন্যা, ওখানকার ব্রিজ তৈরি করা, বালি দেওয়ানগঞ্জ, এই গৌরঘাটিতে এই পাশে বসে আছেন তিনি সত্যজিৎ মহারাজের সঙ্গে, সেখানে তার সঙ্গে আলাপ হয়। বালি দেওয়ানগঞ্জ, এই বালি দেওয়ানগঞ্জে তিনি নিয়ে এসেছিলেন ইন্দিরা গান্ধীকে। আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, এটা খুব ব্যক্তিগত কথা। তিনি সত্যজিৎ মহারাজের দেবতাকে পড়েতে তপস্যা করার পরে তাকে কিছুদিন রাঁচি স্যানাটোরিয়াম পাঠানো হয়েছিল। রাঁচিতে তখন বেদান্তানন্দ স্বামী রাঁচির অধ্যক্ষ, তিনি বড় মহারাজ, তিনি ছোট মহারাজ। রাঁচিতে তখন জমি নিয়ে খুব সমস্যা। বিহার তখন ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ বিহারী।
আর রাজেন্দ্র প্রসাদের মিলিটারি সেক্রেটারি ছিলেন একজন বাঙালি, মেজর জেনারেল বি চ্যাটার্জি। সেই মেজর জেনারেল বি চ্যাটার্জির সঙ্গে সত্যজিৎ সমাজের একটু পরিচয় ছিল। তিনি সেই পরিচয়ের মাধ্যম আমার বাবা সত্যজিৎ সমাজের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। তার আগে আমাদের দীক্ষা টিকা হয়ে গিয়েছে। আমার কাকা ছিলেন মেজর জেনারেল বি চ্যাটার্জি। তিনি প্রথম বাঙালি ভারতবর্ষের রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি। রাজাগোপাল তিনি গভর্নর জেনারেল, তার মিলিটারি সেক্রেটারি বি চ্যাটার্জি। রাজাগোপালের পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তারও মিলিটারি সেক্রেটারি মেজর চ্যাটার্জি। সত্যবশী মহারাজ এই রাঁচির জায়গা পাওয়া নিয়ে খুব সমস্যায় পড়ে গিয়েছিলেন। তখন এই চ্যাটার্জি সাহেবকে ধরেছিলেন বড় চ্যাটার্জির মাধ্যমে ছোট চ্যাটার্জিকে, যেখানকার চাকরি চ্যাটার্জি। তখন এই মেজর জেনারেল চ্যাটার্জি রাজেন্দ্র প্রসাদকে বলে রাঁচির জমি খানিকটা অনেকটা দখল করে দেন। এটা খুব ব্যক্তিগত স্মৃতি, কিন্তু সত্যি আমাকে বারবার বলতে, জানিস তোর কাকার কাছে আমি গিয়েছিলাম, কাকা রাজেন্দ্র প্রসাদকে বলে এই জায়গা রাঁচির জায়গাতে অনেকটা জায়গা, শুধু তাই নয়, কাকার বিধান রায়কে বলে গিয়েছিলেন যাতে ওখানকার অপারেশন থিয়েটার ভালো হয়। এটা খুব ব্যক্তিগত কথা, কিন্তু ওর ভালোবাসা, তো ওর এই ভালোবাসাটাই আমাদের এই সম্পর্কটাকে আরো গাঢ় করে তুলেছিল। রিলিফে বালিগঞ্জ জিবি সীমা, তারপরে গৌরহাটির কাছে ওই জায়গাতে আপনার নম্বর মনে করছে না, বড় বড় রিলিফ, হ্যাঁ সেটা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। লাটুর জিবি সীমা, জিবি সীমা লাটুর, লাটুরের যখন বিরাট ভূমিকম্প হলো সেই দিন আমি ছিলাম, মনে মনে করছি। সেই দিন সকাল আমরা রোজ সকাল মহারাজের কাছে যেতাম চা খেতে। মহারাজ নিজে হাতে চা তৈরি করতেন। চায়ের দিনে তার একটা বড় অদ্ভুত তার চায়ের উপর টান ছিল, নিজে হাতে চা তৈরি করতেন, আমাদের চা তৈরি করে খাওয়াতেন। চা তাকে অদ্ভুত ফ্যাসিনেশন ছিল। আমি, সুজিত আর মহেশ, আমরা তিনজন সকাল তার কাছে যেতাম, তিনি নিজে চা তৈরি করতেন। একদিন খবর কাছে এসেছে, সকালের খবর কাছে প্রথম পাতাতে বেরিয়েছে রাত্রে লাটুরে ভয়ঙ্কর ভূমিকম্প। কাগজটা আমরা পড়ছি, পড়তে পড়তে মহারাজ বলি কে আছে খবর কাগজে, লাটুরে ভূমিকম্প। সঙ্গে সঙ্গে আমাকে বললেন তুই পিয়ারলেস একটা লাইন লাগা। আমি তখন অপর থেকে বললাম যে পিয়ারলেসের লাইন লাগা। পিয়ারলেসের বাড়িতে ফোন ধরতে তার স্ত্রী ফোন ধরলেন। মহারাজ বলো মহারাজ ওই মিসেস রায় ফোন করছেন, বলে বল আমি ফোন করছি। আমি ফোন করতে গিয়ে বললেন, মিসেস রায় বললেন যে রায় সাহেব এখন বাথরুমে গিয়েছেন। তখন বললেন বাথরুম থেকে বেরোলেই যেন আমাকে ফোন করে। আমি তো ফোনটা ছেড়ে দিয়েছি, তারপরেই ফোন এলো, ফোনটা আমি ধরলাম। রায় সাহেব বললেন যে মহারাজ বলছে আমার সঙ্গে খুব পরিচয়, হ্যাঁ মহারাজ কথা বলবেন। মহারাজকে ফোনটা দিতে মহারাজ প্রথমেই বললেন আজকে কাগজ দেখেছেন? বললেন না এখনো দেখিনি। দেখুন কত দিতে পারবেন, আজকে কাগজ দেখুন কত দিতে পারবেন, আমরা আজকেই কাজ শুরু করব। এই যেদিন তারপরে ভূমিকম্প হলো কাগজে বেরোলো, সেই দিনই পিয়ারলেস দিলেন 1 লাখ টাকা প্রথম দিন। এবং সেই শুভমানন্দ সেই দিন তাকে প্লেনে করে পাঠানো হলো বোম্বেতে। সেইখান থেকে শুরু হলো রিলিফ, লাটুরের বিরাট রিলিফ। দীর্ঘদিন ধরে সেই রিলিফ আমাকে মহারাজ নিয়ে গিয়েছিলেন দয়া করে প্লেনে করে। সেই লাটুরের রিলিফ যেদিন বাড়িগুলো অনেক বাড়ি তৈরি হয়েছিল, সেই বাড়ির ওপেনিংতে আমাকে প্লেনে করে নিয়ে গিয়েছিলেন। মহারাজের ভালোবাসার কথা আরেকটি বলে শেষ করবো। মহারাজ তখন জেনারেল সেক্রেটারি ডেজিগনেট, জেনারেল সেক্রেটারি হবেন 1992। জেনারেল সেক্রেটারি হবার আগে তিনি আমাকে বললেন, তখন আমি তার কর্মী, চল আলো কাশি যাবো। আমার পুজো টুজোর উপর আগ্রহ তিনি খুব জানতেন। আমরা 4 জন কাশি যাত্রী, সত্যজিৎ মহারাজ, রামগোপাল মহারাজ, আমি আর একজন ইঞ্জিনিয়ার। দুটো উদ্দেশ্য ছিল, এক বিশ্বনাথ দর্শন করা, আর কাশিতে তখন ওল্ড এজ হোম, বুড়োদের আর বুড়িদের দুটো বাড়ি। এই যত আমাদের দেখছেন মঠের আরোগ্য ভবন, সাধু নিবাস, মঠের এই সমস্ত বাড়িগুলো টাকা বলে সব বেশ সময় বিকাশ করা। কাশিতে দুটো বাড়ি, ওল্ড এজ হোম, দর্শন বুড়োদের বাড়ি আর বুড়িদের বাড়ি, সব মাহেশ্বরী বিদ্যার কাছ থেকে টাকা নিয়ে। যখন টাকা নেন আমার মনে আছে মাহেশ্বরী বিদ্যার পরিবার শর্ত দিয়েছিল, যাকে আমি নিরামিষ করতে বলে হবে না, টাকা নেবো না, কোনো শর্তের টাকা আমি নিই না। এই ঝুনঝুনওয়ালা যখন ওই মঠে সাধু নিবাস করে তখন শর্ত দিয়ে বললেন না, বিনা শর্তে যদি টাকা নেয় সেই টাকা দেবো। এবং সেই শর্ত তারা মেনে নিয়েছিল। মঠে সাধুদের মাছ তো খাওয়াতে হয় বলি, বুড়ো সাধুদের 10 নম্বর বাড়ি চলছিল। সেই কাশিতে যাওয়ার ঘটনা আমার মনে পড়ে এখনো। 4 জন আমরা একটা ফার্স্ট ক্লাস
বগি কামরা রিজার্ভ করা হয়েছিল। আমি মহারাজের তখন সেবক, তাপস যায়নি। মহারাজের সঙ্গে একটা হোল্ডার ছিল আর একটা ব্যাগ ছিল। সবসময় তিনি জিজ্ঞেস করতেন আমার সেই সব জিনিস আর ব্যাগ উঠেছে, আর এই ব্যাগটা ছিল তার জপের মালা থাকতো ব্যাগের মধ্যে। আর হোল্ডারটা, আমি হোল্ডার বাঁধতে জানতাম না। আর হোল্ডার তো খুলেছি, খুলে তার নিচের পাতে হোল্ডারটা পেতে দেওয়া হয়েছে, পাশের পাত্রে নিচের অঙ্গপাল মহারাজ, ওপরে ইঞ্জিনিয়ার। আমি কোথায় শোবো? আমি তো তার মাথার উপর কিছুতেই শোবো না, বাড়তে ওপরে খালি। আমি বলছি মহারাজ ওপরতে শোবো না। সে কি ওপরে শোবো? যা ছবি কোথায়? আমি তো মাটিতে। তখন হাসেন, আমার মুখ খারাপ করতেন, মাঝে মাঝে আমি খিস্তি দিতেন। ওইরকম একটা খিস্তি আমাকে বলে, আমি রাত্রি পেয়েছে বুদ্ধিটা তোর মুখে রাত্রি মারি, তাই তুই চাস না? আমি মাঠে শোবো তো? আমি রাত্রে পেচ্ছে দিতে উঠবো আর তোর মুখে রাত্রি মারি, তুই তাই চাস না? মাঠে শুবি? কিছুতেই না। তারপর একটা গাল দিয়ে বলে তুই মাথার উপর শুবি। মহারাজ এই হয়, আমি আপনার মাথার উপর শোবো? তখন আবার গাল, আমার মাথায় শুবি? তুই তো শুনছি বেঞ্চির উপরে। এইরকম ছিল আমাদের ভালোবাসার সম্পর্ক। আমি বলেছি আমি তার শিষ্য নই, আমি তার সেবক নই, কিন্তু তার অত্যন্ত অন্তরঙ্গ একজন শরীর। এইরকম শরীর আমার নেই। আমার জীবনে বহু বহু ঘটনা ঘটেছে এবং এই সমস্ত প্রত্যেকটা ঘটনায় তিনি মায়ের মতো আমাকে বুক দিয়ে আগলে রেখেছেন। এই ভালোবাসার কথা ভাষায় প্রকাশ করা যায় না। সেই নির্ভেদ তার হোল্ডার মানে আমাকে তিনি প্রথম শিখিয়ে দিলেন কেমন আমি চেয়ে মনে করে মানছি, কিন্তু তার প্রত্যেকটা কাজ ছিল নিখুঁত। খুব ভালোভাবে তিনি আমাকে হোল্ডারের চামড়া, কষ্ট করে হোল্ডার চামড়া দিয়ে বেঁধে বেঁধে দেখিয়ে দিলেন। ব্যাগ সঙ্গে নিয়ে কাশিতে নামলাম। কাশিতে যাওয়াটা, তার আগে আমি কাশিতে গিয়েছি অনেকবার। মহারাজ জানতেন কাশিতে গিয়ে বিশ্বনাথের মন্দিরটা আমাকে প্রথমেই বলেন আলোক তুই বিশ্বনাথের শিবের স্থানের মন্ত্রগুলো বল। এইটা ছিল তার খুব। কোনো অঞ্জলি একবার নয়, 3 বার দিতে হবে, 3 বার মন্ত্র বলতে হবে। সেই বিশ্বনাথের মন্দিরে গিয়ে তিনি, তখন আমাদের আনন্দ ছিল কাশীর বৈধ্যক্ষ, তিনি বিশ্বনাথের অভিষেক করলেন। দেব মন দুধ, একটা বিরাট রূপর কমণ্ডলু, তার মধ্যে দুধ ঢেলে যাচ্ছেন আর আমি মন্ত্র বলে যাচ্ছি অনর্গল। উনিও সে আমার সঙ্গে সে মন্ত্র বলে, বিশ্বনাথের মাথায় সিঙ্গার দিয়ে জল পড়ছে, সাদা দুধ ধপধপ করে। উনি সেই তখনকার তার যে ভাব, মুখের ভাব ছিল অপূর্ব। এই ভাব দেখেছি তার প্রণাম, এই প্রণামের কথা না বললে চলে না। তিনি যখন ঠাকুরকে প্রণাম করতে যেতেন, সেটা দেখবার জিনিস। যখন ঠাকুরের কাছে মায়ের কাছে প্রণাম করতে যেতেন শেষের দিকে, প্রথম দিকে আমরা সঙ্গেই থাকতাম, দেখেছি শেষের দিকে যখন প্রণাম করতে সেবকরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, তিনি ঠাকুরের সঙ্গে দাঁড়িয়ে আছেন, কিছুতেই তাকে সরানো যাবে না। তিনি ঠাকুর জানেন তার সঙ্গে একটা কোনো কথাবার্তা চলছে, ঠাকুরের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছেন। আমার একবার মনে আছে তিনি যখন বাইরে থেকে দেখছেন, বাইরে তখন এই কাঁচ দেওয়া ছিল, লাইট ঠিক মতো পড়ছে, তিনি চিৎকার করে উঠলেন আলো কই, লাইট কই, ঠাকুর আলো পড়ছে না। তারপরেই আলো দেওয়ার ব্যবস্থা ঠাকুরের মুখে দেখে তিনি বাইরে থেকে দেখতে পান। তারপরে ভেতরে যাওয়া শুরু হলো, ঠাকুরের সামনে দাঁড়িয়ে কিছুতেই তার প্রণাম শেষ হতো না। একবার এদিকে যাচ্ছেন, একবার ওদিকে যাচ্ছেন, সেবা করে টানাটানি করছেন, কিন্তু কিছুতেই তার যেন ঠাকুরের সঙ্গে তিনি কত কথা বলছেন, কত ভাবের আদান প্রদান হচ্ছে। তারপর যখন ফিরছেন, সে এক অদ্ভুত, কিছুতেই ঠাকুর থেকে পেছন করবেন, পাশ ফিরে ঘুরতে ঘুরতে। আমাদের শাস্ত্র আছে দেবতার দিকে পেছন ফিরতে নেই, তিনি ওই হয়ে যাচ্ছেন ফিরে ফিরে। তারপরে একটা দর্শনের কথা বলি। প্রথম তো দুটো বলেছি, মহাপুরুষ বিজ্ঞান মহাজের দর্শন, কেদার বাবার দর্শন, আরেকটি দর্শন। তিনি মায়ের বাড়িতে আছেন, মায়ের বাড়িতে শুয়ে আছেন, হঠাৎ তিনি উঠে বললেন, মনটা খুব অঞ্চল করছে, ছটফট করছে। সেবক দিয়ে কি হলো মহারাজ? কি জানি আমার যেন কিরকম লাগছে। মা কি আর কি খুব ভালো কাপড় পরে আছে? হ্যাঁ, তা আমরা তো জানি না, আমার মনে হচ্ছে মা বলে কাপড়ে ছেঁড়া আছে কাপড়ে। সে পক্ষে রাখি কখন হয় মাকে ছেঁড়া কাপড় পরানো? না, আমার যেন মনে হলো মা বলছেন মায়ের কাপড়টা ছেঁড়া। মা তাকে দর্শন দিয়েছেন, দিয়ে বলছেন কাপড়ে ছেঁড়া। সঙ্গে সঙ্গে সেবক ছুটে গেল, সেবক ছুটে গিয়ে ভুটানকে বলতো, ভুটান বললো না হচ্ছে দেখি, ভালো করে দেখো দেখি। সত্যি দেখা গেল মায়ের কাপড় একটা পাশ ছেঁড়া। মা তার সন্তানকে জানিয়ে দিলেন ছেঁড়া কাপড় পরে। সন্তান মায়ের সেই দর্শন পেয়ে সঙ্গে সঙ্গে মায়ের কাপড় বলতে দিলেন। আরো দুটো ঘটনা, একটা মঠে তিনি আছেন, মাঝরাত্রে তার ঘুম আর দুটো আগে ভেঙে যেত, তখন থেকে উঠে জব করতেন। সেবকটা উঠে মা শুয়ে পড়ুন, একদিন এরকম আরেকটার সময় শুয়ে পড়েছেন। শুয়ে পড়তে হঠাৎ সেবক কি হলো মহারাজ, কি হলো? চলে গেল। কে চলে গেল? রাজা মহারাজ এসেছিলেন, চলে গেলেন। এই অদ্ভুত। আর এই
সেবা প্রতিষ্ঠানে থাকাটা অদ্ভুত, এটাও তার সেবকদের মুখ থেকে শুনেছি। তিনি একদিন শুয়ে আছেন, হঠাৎ নিজের হাত তিনি নিজের চশমা চোখে লাগালেন, অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। কি হলো মা, ওই তো দেখ না, সামনে দেখ না। ঠাকুর এসেছেন, ঠাকুরকে দর্শন করছেন। এইরকম অদ্ভুত দর্শন শ্রীরামকৃষ্ণের সঙ্গে, তার মায়ের সঙ্গে, রাজা মহারাজের সঙ্গে, ঠাকুরের সঙ্গে। সেই তার জীবনের কথা, তার ভালোবাসার কথা, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবুও আমি বলি, একটা অদ্ভুত জীবন আমরা দেখেছিলাম চোখের সামনে, একটা অদ্ভুত মানুষের সঙ্গ করেছিলাম, একটা অদ্ভুত মানুষের অদ্ভুত ভালোবাসা পেয়েছিলাম। তখন বুঝিনি, শুধু বুঝিনি তা নয়, আমি বলছি তো আমরা শিষ্য নই, তার সেবক নই, কিন্তু সত্যি সত্যি শহীদ বলতে যদি কাউকে বোঝায়, যদি স্নেহ বলতে কিছু বোঝায়, স্নেহ, ভালোবাসা, শহীদ মানে বন্ধু, সেই বন্ধুর মতো, সেই অন্তরঙ্গ শহীদের মতো তার স্নেহের স্পর্শ আমি পেয়েছিলাম। এখানে কেউ কেউ হয়তো সাক্ষী থাকতেও পারেন, যখন শেষের দিকে তিনি নতুন বাড়িতে চলে গিয়েছেন, তখন আমি যখন প্রণাম করতে যেতাম, সবারই প্রণামটার এই বেঞ্চি বাইরে থেকে পর্যন্ত আমি পারতাম না, আমি ভেতরে গিয়ে তার কোলে মাথা দিয়ে প্রণাম করতাম। তখন তো অদ্ভুত ঘটনা ঘটতো, সাক্ষী সবাই, তখনকার সেবকরা সবাই সাক্ষী। তখন এক মুঠো লজ, সকলের জন্য দুটো কি চারটা, আমার জন্য এক মুঠো লজেন্স, এক মুঠো লজেন্স আমার মুখের কাছে নিয়ে ঘোরা দিচ্ছে, এক অদ্ভুত সে ভঙ্গিমাঙ্গের পোশাক টোকা আমার মুখের কাছে নিয়ে যেতেন, আমার হাতে দিয়েই আমার গালটা ধরতেন, কখনো কখনো পেটে কাঁদুকুতু দিতেন, এক অদ্ভুত। আমার মাথায় শীতকাল, আমি চুল মাথা কাটতে পারেন, চুল বড় বড় হয়ে যেত, আমি টুপিটা করে তখন মাথাটা রাখতাম, কোলের কাছে তিনি মাথায় হাত ঘুরে আলো, তোর চুলগুলো সাদা হয়ে গেল। এইরকম ভালোবাসা, পেটে কাঁদুকুতু দেওয়া, গালে হাত ঘুরিয়ে দেওয়া, মুখের কাছে লবেন্স ঘুরিয়ে নিয়ে বেরোনো, আর তো পাবো না। সেই জীবনের কথা, সেই ভালোবাসার কথা ভাষায় প্রকাশ করা যায় না। শুধু ওই কথাই বলি, তার কথা দিয়ে তার কথা শেষ করি। তিনি একটা গান খুব পছন্দ করতেন, যে গান দিয়ে শুরু করেছিলাম, প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, আর যাই বলো প্রভু, মোরে ছাড়িও না কহু, এই মোর মরণের আশা, সুখে রাখো দুঃখে রাখো, যে বিধান হয়, তার এই ভালোবাসার কথা প্রকাশ করা যাবে না। শুধু চাই ওই কথা তার স্মৃতি যেন কখনো কোন থেকে মুছে না যায়। যারা তাকে পেয়েছেন, যারা তাকে দেখেছেন, যারা তার মন্ত্র পেয়েছেন, তার ধন্য, আমিও ধন্য। তাদের সকলের চরণে আমার প্রণাম। তারা মহারাজের শিষ্য, আমার প্রণাম, নমস্কার। গীতা সঙ্গনাথকে আমি শুধু জায়গাটা পড়ে শোনাই। এইটুকু ছোট্ট একটু লেখা। বীরেন্দ্রনাথ খুব কৃপণ ছিলেন, কোনো কাগজ নষ্ট করতেন না, তার চিঠিগুলো সব সত্যি সমাজ লিখতেন, বীরেন্দ্রনাথ সই করতেন, মাঝে মাঝে অ্যাড করতেন। কিন্তু এই চিঠিটা হচ্ছে 26/6/48। আমি ম্যাট্রিক পরীক্ষার পর রেজাল্ট বেরিয়েছে, তার আগেই দীক্ষা হয়েছে, আমাকে হাতের লেখা সত্যি সমাজে। শ্রীমান আলোক, আমার জন্মদিনে তোমার শ্রদ্ধাঞ্জলিতে প্রীত হয়েছি। তুমি আমার ভাই, তুমিও আশিস আমার আন্তরিক স্নেহাশীর্বাদ জানবে এবং বাবা মাকে জানাবে। প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুর মা তোমার উপর খুব কৃপা করুন, জীবনে সর্বপ্রকার সাফল্য লাভ করুন। শুভানুদ্দায়ী বিরজানন্দ। এটা সৈটা বিরজানন্দ স্বামী, হাতের লেখাটা পুরো আত্মস্থানন্দ স্বামী। এটা আমার জীবনের পরম সম্পদ। 48 সাল থেকে মনে করে রেখে দিয়েছি মহারাজের ভালোবাসার স্মৃতি চিহ্ন হিসেবে।